রাষ্ট্রপতি নিয়ে যেই চিন্তাটা সাধারণ মানুষের ভিতরে আসে যে তিনি সবার হচ্ছে সরকার বলেন বা রাষ্ট্রের প্রধান, তিনি সবার জন্য তিনি একজন নিরপেক্ষ ব্যক্তি। সেই জায়গায় এক ধরনের আসলে আক্ষেপ থাকে সাধারণ মানুষের যে আমরা শেষ পর্যন্ত দেখি যে সেই রাষ্ট্রপতি হন না আসলে সবার, তিনি হয়ে যান আসলে দলীয়। আমরা কি এখনো এবারও সেই আক্ষেপ নিয়ে থাকবো? এটা তো সত্য যে রাষ্ট্রপতি আসলে তো সংসদে নির্বাচন করা হয়। তো এখন সেটা তো এক এক দল এক এক রকম ভাবে পছন্দ করে, এটাকে উড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে আপনি যেটা বললেন যে দেশের সকল মানুষ চায় তাকে একটি অন্য ধরনের একটি চরিত্রে, একটা ভাবমূর্তিতে, তার কারণ উনি বাংলাদেশের এক নম্বর ব্যক্তি, প্রথম ব্যক্তি মানে বলা হয় অভিভাবক। এখন রাষ্ট্রপতির ক্ষমতা যদিও অনেক কম সংবিধান অনুযায়ী, এটাকে যদি একটু বাড়ানো হয় যেটা বলা হচ্ছে, তারপরেও তিনি এক নম্বর ব্যক্তি। এখন রাষ্ট্রপতির উপরে কি নির্ভর করে? আপনি যদি আমাদের আগের জিনিসগুলো মানে ইতিহাস দেখেন, যে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম হলো, সে সময় রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু ওই সময়টায় অনেক কিছু বেড়ে যায়। প্রতিরক্ষা মন্ত্রণালয় তখন তার নিয়ন্ত্রণে চলে আসে, গোয়েন্দা সংস্থাগুলো তার নিয়ন্ত্রণে চলে আসে। তো ওই সময় তিনি একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য ব্যস্ত থাকেন এবং সেটার ব্যবস্থা করেন। আমরা যদি বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের কথা ধরি, যে 90-এর গণ আন্দোলনের পর উনি যখন রাষ্ট্রপতি মানে দায়িত্ব গ্রহণ করলেন, ওনার অধীনে যখন একটা নির্বাচন হলো, চমৎকার একটা নির্বাচন হয়েছিল এবং উনি অনেক মানে কঠোরভাবে এবং খুব তড়িৎ গতিতে প্রশাসনকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে সবকিছু একটা কাঠামোতে দাঁড় করাতে পেরেছিলেন। তাকে নিয়ে কিন্তু কিরকম মানুষজন সন্তুষ্ট ছিল। আচ্ছা, এরপরে দেখেন যে প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস বিএনপিরই উনি ক্যান্ডিডেট ছিলেন। আব্দুর রহমান বিশ্বাস সাহেব সম্পর্কে স্বাধীনতা বিরোধিতার অনেক অভিযোগ ছিল, কিন্তু উনি আমাদের একটা ক্রান্তিকালে 1996 সালে যখন নির্বাচন হওয়ার কথা, সে সময় সেনাবাহিনীতে একটা অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন তদানীন্তন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নাসিম। আপনি দেখেন উনি একজন সিভিলিয়ান হওয়ার পরেও উনি কিন্তু সেই মানে অভ্যুত্থানটা খুব সুন্দরভাবে আপনার দমন করতে পেরেছিলেন এবং নির্বাচনটাকে আপনার যথাসময়ে মানে এগিয়ে নিতে পেরেছিলেন। এরপরে আসেন ইয়াজউদ্দিন সাহেবের কথা, উনি বিএনপির মানে মনোনীত ছিলেন। ও আচ্ছা, তার আগে বলে যাচ্ছি যে আমাদের অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, উনি কিন্তু থাকতে পারেননি, উনাকে মানে অভিশংসনের মুখে চলে যেতে হয়েছিল। আচ্ছা, তারপরে এই যে ইয়াজউদ্দিন সাহেব আসলেন, তা উনিও তো বলা চলে যে উনি একজন সম্মানিত অধ্যাপক ছিলেন, কিন্তু যখন সময় আসলো জাতিকে বাঁচানোর মানে গণতান্ত্রিক ধারাবাহিকতাটা রক্ষার, উনি কিন্তু মেরুদণ্ড সোজা করে একটু দাঁড়াতে পারেননি আব্দুর রহমান বিশ্বাস বা বিচারপতি শাহাবুদ্দিনের মতো। উনি এই মানে সে সময়ের কতিপয় সেনা কর্মকর্তার কাছে আপনার কাত হয়ে যান এবং তার পরিণতিটা কি হয়েছে বাংলাদেশের এই সামাজিক স্থিতিশীলতা নষ্ট হয়েছে, বাংলাদেশের বিরাজনীতিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই যে আমরা যে গত 17 বছর এত কিছু মানে এই যে 24 সাল পর্যন্ত দেখেছি, এটা কিন্তু ওনার নমনীয়তার জন্য বা ওনার অদক্ষতার জন্য। সুতরাং মানুষ কিন্তু চায় না যে এরকম একজন রাষ্ট্রপতি হোক বা এরকম একজন রাষ্ট্রপতি কাউকে আমাদের সংসদ সদস্যরা নির্বাচিত করুক, কেন এখানেও একজন সংসদ সদস্য বসে আছেন, এমন একজনকে রাষ্ট্রপতি বানানো দরকার যিনি বাংলাদেশটাকে বুঝবেন, বাংলাদেশের কোনো একটা ক্রান্তিকালে বা বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের সময় উনি একটা ভালো ভূমিকা পালন করতে পারবেন এবং নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবেন, উনি যে দলেরই সমর্থক হন। উনি দলীয় স্বার্থ যেন বাস্তবায়ন না করেন, এটা সবাই চায়। সবচেয়ে জিনিসটা দেখার বিষয় হচ্ছে খুব ডেলিকেট একটা বিষয়, যে ওই সময়টাতে যে তত্ত্বাবধায়ক সরকারের সময়টাতে, সে সময়টাতে প্রশাসন বলেন, পুলিশ বলেন, গোয়েন্দা সংস্থা, সেনা সশস্ত্র বাহিনী, এই যে এনাদেরকে যে ডিল করা, এটা একটা আলাদা ক্যারিশমা লাগে মানে পুরো জিনিসটাকে। কেননা এনারা তো নির্বাচনগুলো বিভিন্নভাবে পরিচালনা করেন, নির্বাচন কমিশন, সুতরাং এখানে রাজনৈতিক দলগুলো চাইবেই প্রভাব বিস্তার করতে। এটা তাদের মানে আপনার সকল দেশেই এরকম হয় যে রাজনীতিবিদরা চায় আমি কিভাবে কোনখান দিয়ে একটা লুপ হোল দিয়ে ঢুকে যাবো, ওখান দিয়ে একটা সুবিধা নিয়ে আসবো। আর ওখানে তখন এই যিনি থাকেন টপে উপরে, তার দায়িত্ব হচ্ছে এটাকে নিরপেক্ষ রাখা। এই নিরপেক্ষ ব্যক্তি আসলে আমরা শেষ পর্যন্ত আপনি নিরপেক্ষ ব্যক্তি বলে পৃথিবীতে কেউ নাই, এটা বেগম খালেদা জিয়া একবার বলেছিলেন যে একমাত্র পাগল ছাড়া কেউ নিরপেক্ষ ব্যক্তি হতে পারে না। হ্যাঁ, আপনি সেটা আশাও করতে পারেন না। আপনি যেটা আশা করতে পারেন যে ওই লোকটার ডিগনিটি, অনার থাকবে, মান মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি হবেন। এই প্রশ্নে অ্যাডভোকেট সৈয়দা আসিয়া আশরাফি পাপি আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে, আমরা যতটুকু
এতক্ষণে যেই তথ্যগুলো আছে সেটি হচ্ছে যে পঞ্চদশ সংশোধনীর কারণেই হচ্ছে আমরা জানি যে বাতিলের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসছে। অর্থাৎ তাহলে পরবর্তী যে সংসদ নির্বাচন হবে এটি অধিবেশনে যদি পাশ হয় তাহলে সেখানে হচ্ছে রাষ্ট্রপতির ভূমিকাটি অনেক বড় হয়ে দাঁড়াবে, কারণ তখন সরকারের ব্যবস্থাপনাটি পরিবর্তন হবে। যে কথাটি আসলে বলছিলেন আমাদের আরেকজন অতিথি, যে এই সময়গুলোতে রাষ্ট্রপতির যে ভূমিকাটি থাকার কথা আমাদের অতীত আসলে সেভাবে বলে না। সামনের দিনগুলোতে আমরা আসলে এখানে আশা রাখতে পারি কিনা যে তিনি দেশের স্বার্থে তার সেই মেরুদণ্ড সোজা করে আসলে অবস্থান করবেন? আসলে ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশের এই সাম্প্রতিককালের ইতিহাসে দেখেন, শাহাবুদ্দিন সাহেব যে রাষ্ট্রপতি ছিলেন, একটু ঠেলার নাম বাবাজি, তাই না? তো এটি তো যেভাবে চেপে চেপে রেখেছে উনি সেভাবে থেকেছেন, আবার বক্তব্য যেভাবে সরকার লিখে দিয়েছে উনি সেভাবে পাঠ করেছেন। রাষ্ট্রপতি, বাংলাদেশে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের যে ব্যাপারটা, এই ব্যাপারটা রাষ্ট্রপতিকে প্রয়োগ করার মতো সদিচ্ছা, যোগ্যতা এবং তার আগ্রহ যদি আমি সুযোগ পাই, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ তখন কিন্তু বাধা দেওয়ার মতো কোনো থাকে না। ১/১১-তে যেটা হয়েছে, ভাই বললেন শহীদুল ইসলাম ভাই, ১/১১-তে সুযোগ কিন্তু পেয়ে উনি হারিয়েছেন। আবার জেনারেল নাসিমের কুকে পর্যন্ত আব্দুর রহমান বিশ্বাস সাহেব সাহসিকতার সাথে কিন্তু মোকাবেলা করেছেন। এখন আব্দুর রহমান সাহেবের কাছে এরকম দৃঢ় একটা পদক্ষেপ অনেকেই কিন্তু ইতিপূর্বে প্রত্যাশা করেনি, কিন্তু উনি সেই প্রত্যাশাটা পূরণ করেছেন। তো এইরকম হয় কি, আগাম ভবিষ্যৎবাণী করা খুবই কঠিন, যে ক্রাইসিস লগ্নে একবারে রাষ্ট্রের মর্যাদা, রাষ্ট্রের সম্মান, গণতন্ত্র, সংবিধান সবকিছু মিলামিশা খুব বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমার কাছে খুব মানে রাজনৈতিক বাংলাদেশের ইতিহাস যে পিচ্ছিল পরিস্থিতি, এখানে ভবিষ্যৎবাণী করা খুব কঠিন। তবে শহীদুল ভাইয়ের সাথে আমারও একমত যে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বলিষ্ঠভাবে যে কোনো অশুভ শক্তি তৎপরতাকে প্রতিহত করার মতো সুযোগ থাকলে সদ্ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। নিশ্চয়ই, নিশ্চয়ই। ডক্টর আতিক মুজাহিদ, আপনারা কোনো নাম আসলে প্রস্তাব করবেন কিনা? সেটা দলীয় ফোরাম চিন্তা করবে, না কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা যদি মনে করে তখন সেটা চিন্তা করা যাবে। সেটা তো আমরা আসলে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো নেই আর কি। আর যদি কমেন্ট করতে বলেন সেক্ষেত্রে তো সবাই চাবো যে রাষ্ট্রপতি ইজ বেসিক্যালি একটা ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনে কিছু ক্যারেক্টার থাকতে হবে। দ্যাটস মিনস ফার্স্ট অফ অল হচ্ছে একটা পার্সোনালিটি থাকতে হবে। মানে আপনার অতীত ইতিহাস এরকম না হয় যে আপনি খুবই শ্যালো ছোটোখাটো বিষয়, আপনি বিশেষ করে চারিত্রিক বিষয়গুলা, আপনার লেনদেন থেকে শুরু করে ওভারঅল যে বিষয়গুলো মানুষ মনে করে একটা মানুষ হিসেবে। আর দলীয় ব্যক্তি ডাজন্ট ম্যাটার, দলীয় ইস্যু না। ইস্যুটা হচ্ছে এখন যে প্রাইম মিনিস্টার আছে উনি কি মানে বিএনপির প্রাইম মিনিস্টার না সবার, দ্যাটস দ্য কোয়েশ্চেন। ওয়ান্স আপনি সিলেক্টেড হবেন বা ইলেক্টেড হবেন তখন আপনি জনগণের হয়ে যাবেন, তারপরে দলে থাকতে পারবেন না। যে দলের হন তাহলে আপনি ওই রকম ন্যাশনাল স্টেটসম্যান হতে পারবেন না। ইউ বিকাম এ প্রাইম মিনিস্টার অফ এ সার্টেন পার্টি ও সার্টেন গ্রুপস অফ দ্য পিপল। যদি আপনি বলেন না আমি আমার, কারণ খেয়াল করেন আমরা কি যারা, আপনি আমার বিপরীত দাঁড়িয়েছেন, উনি আমার বিপরীত দাঁড়িয়েছে, ইলেকশন আমি জিতেছি, আমরা কি একে অপরের শত্রু না। দিস ইজ এ প্রসেস। আমরা কিভাবে আমাদের লিডারকে সিলেক্ট করবো, এটা ডেমোক্রেসি বলতেছি। যে আমরা তিনজনে মনে করতেছি সেরা, কারণ আমরা যদি মেনে নিতাম আমি সেরা তাহলে তো আপনারা ইলেকশন করতেন না। ইলেকশন করে আমাকে সবাই মিলে জনগণ মনে হচ্ছিল এই লোকটা আমাদের জন্য চুজেবল। এরপরে হওয়ার পর কি আমি বাকি যারা লোক সবাই আমার সত্যি মেনে ফেলো, এই প্র্যাকটিসটা হয়ে আসছে, মানে কাইন্ড অফ এমনিটি তৈরি করা হয়েছে। কিন্তু এটা আসলে শুনে সেটা হচ্ছে নর্মালি সভ্য সোসাইটি দেখিস ওকে ফাইন, তুমি ইলেক্টেড হয়েছে, এখন তুমি সার্ভ করো, রেসপন্সিবিলিটি নিছো, তুমি এখন জনগণকে বেটার কি দাও, বেটার গভর্নেন্স দাও। দ্য কম্পিটিশন ইজ বেসিক্যালি শুড বি দ্য গভর্নেন্স, বেটার গভর্নেন্স দিব আমরা। এটা ফোকাস না হয়েছে কি এই দল আমাকে মারছে ক্ষমতা আসে ওই দলকে মারবো, বা ওই দল এই লোকগুলো ঢুকেছে সুতরাং আমি ঢুকাবো। এইটা না বলে ইনস্টিটিউশন বিল্ড আপ যদি করতে পারতাম তাহলে প্রতিটি ইনস্টিটিউশন আলাদা একটা নেচার থাকতো, ওই ইনস্টিটিউশনগুলো আমাদের প্রোটেকশন দিত। তখন আজকের এই কোয়েশ্চেনটা আসতো না যে আমাদের এমার্জেন্সি ক্রাইসিসে কেন এটা হইতেছে, কেন বাইরের শক্তি কেন ইনভলভ হইতেছে, কেন আর্মিতে কভার করতেছে। এই ইস্যুগুলো আমরা নিজেরাই ডিসফাংশনাল, পলিটিক্যাল ডিসফাংশনাল। এবং পলিটিক্যাল রাষ্ট্র না থাকলে, গতকাল আমরা দেখলাম যে মায়ানমার সৃষ্টি হওয়ার পর থেকে দেখেন মায়ানমারের ম্যাক্সিমাম টাইম ইট ওয়াজ আন্ডার মিলিটারি ল।
এটা রাষ্ট্র পুরো মিলিটারি একটা ল হয়ে গেছে, সিভিলদের কোনো স্পেস না। ইভেন অং সান সু চি কিন্তু তার অরিজিন আসছে 5 বছর কাইন্ড অফ ভিজিটর হিসাবে আর কি। তো বাংলাদেশে ওটা অ্যাভয়েড করা যায়, সিভিলিয়ানরা কেন হয়, আমরা কিন্তু ইভেন আপনি যদি বলেন যে সব অ্যাডমিন দিয়ে চালাবো, তাও সম্ভব না, কারণ তার দে উইল নট টেক রেসপন্সিবিলিটি। আমরা যখন মানুষের কাছে শুনি, তখন আমার মনটা আরে ভাই এটা তো আমার দায়িত্ব। সো পাবলিক যারা ফেস করে তারা পাবলিক, এই জন্য পিপলস রিপ্রেজেন্টেটিভ অলওয়েজ হায়ার থাকে। আপনি যত ডিসি হন, যত সেক্রেটারি হন, পার্লামেন্ট মেম্বার কিন্তু অ্যাবভ দেম। হোয়াই? বিকজ ইটস পিপলস ম্যান্ডেট, পিপলস রেসপন্সিবিলিটি, জনগণ নির্বাচিত। আর আপনি সার্ভিস, আপনি জব করে করে আপনার এখানে কম্পিটিটিভ হয়েছেন, আপনি স্কিল বাড়িয়েছেন। তো এই জায়গাটাতে এমন একজন ব্যক্তি হওয়া যে পার্সোনালিটি আছে, ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে কোনো ছাড় দেবে না। ইভেন পার্টিও, আমি জানি যে সম্ভবত জাস্টিস শাহাবুদ্দিন বা কারণ একজন প্রেসিডেন্টের ব্যাপারে বলা হয়েছে যে একমাত্র উনি একটা ব্যক্তি যে পার্লামেন্টের একটা ইস্যু আসছে, উনি এটাকে রিটার্ন করে দিয়েছে এবং একটা কমেন্টসও দিয়েছে, এটা চেঞ্জ করে এটা করা যায়, এবং এটা চেঞ্জ হয়েছিল। সো উই নিড সাম কাইন্ড অফ পিপল, যে সামটাইম আমরা হয়তো আবেগের বসে একটা জিনিস করে ফেলেছি, যদি একটা গার্ডিয়ানশিপ থাকে না, এটা কিন্তু এইভাবে হতে পারে, তো লগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেই শক্ত অবস্থানে আসলে আমাদের মতো দেশে। আচ্ছা, সেকেন্ড হলো যে আমাদের যেটা হচ্ছে আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করি না। আমরা অনেক সময় মনে করি কি জানেন, যেন আপনি অনেক ক্যাপাসিটি, আমার কিন্তু সবার ক্যাপাসিটি আছে। আমি জানি বাংলাদেশের লোকজন আমরা একে অপরকে মানে মিনিমাম অ্যাপ্রিসিয়েট করি না, কিন্তু এই জন্য কি ভালো মানে মানুষজন তৈরি হইলেও কষ্টে সরে যায় আর কি, গোপনে থাকে না, দরকার নাই ভাই, ঝামেলায় যাব না। হিউজ ক্যাপাসিটি আমাদের নেগেটিভটা হিউজ আলোচনা করার কারণে পুরো টক্সিক হয়ে গেছে। আইদার পলিটিক্স বলেন, মিডিয়া বলেন, সব জায়গায় একটু নেগেটিভ 10%টাকে এত বড় 100% দেখানো হয়। জাতি হিসেবে আমরা আমাদেরকে ওন করা শিখতেছি না। এই জন্য আমরা দেখবেন অলওয়েজ ডিভিশন, এটা 71 ভার্সেস 71 এর পক্ষে শক্তি বিপক্ষে শক্তি, এখনো যদি জুলাই পক্ষে বিপক্ষে এরকম আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমরা যদি শুরু করে দিই, ফুল ডিভিশন হলে নেশন হিসাবে আমরা সাবডিভিশন হতে পারবো না। সো যে ন্যাশনাল ইন্টারেস্ট বেজ রাখবে, পলিটিক্যাল ক্যাপাসিটি থাকা দরকার, শার্প লোক থাকা দরকার, পার্সোনালিটি থাকে, এরকম লোক হলে আমাদের জন্য সবার জন্য ভালো। আমরা আসলে সেই আশাই রাখতে চাই, তারপরে দেখা যাক আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধান এবং প্রধান ব্যক্তিটি আসলে কে হতে যাচ্ছেন সেটি জানা যাবে আর কিছুদিনের মধ্যে। আচ্ছা, এটা একটা আমার কোশ্চেন, প্রধান ব্যক্তি কি আসলে আমাদের মন্ত্রী পরিবার শাসিত অনুযায়ী আমরা প্রাইম মিনিস্টারকে বলি না, ফার্স্ট লেডি বলি কেন প্রাইম মিনিস্টারের ওয়াইফকে? সো এটা একটু মনে হয় ডেমোক্রেটিক স্টেট বেসিক্যালি, যেগুলো ওয়েস্টমিনিস্টার বেসিস। আমরা যদি প্রেসিডেন্সিয়াল হইলে তখন প্রেসিডেন্টকে ফার্স্ট হয়, সেকেন্ড প্রধান। হ্যাঁ, এইটা কারণ প্রেসিডেন্টের দুইটা কাজ মাত্র, চিফ জাস্টিস নিয়োগ দেওয়া, প্রাইম মিনিস্টার নিয়োগ দেওয়া, এবং সেটা হলো ওনার হাতে না, এটা পার্লামেন্টারিয়ানরা করে দেয়, অলমোস্ট সেম থিং। ভারতের বাংলাদেশের যেই এখন অবস্থান, বাংলাদেশকে নিয়ে তারা যা আমরা কি বলবো যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তার বক্তব্য প্রচার, তার আগে তার ফোনালাপ, তার সাক্ষাৎকার প্রকাশ, মানে কি আপনার কাছে কি মনে হচ্ছে যে এই ধরনের বিষয়গুলোকে সুযোগ কেন দিচ্ছে ভারত? এটা তো ভারত সরকারই ভালো বলতে পারবে। আমরা সবসময় এটা বিশ্বাস করি এবং আমরা ভারতকে সবসময় একটা সম্মানের চোখে দেখে এসেছি যে ভারত পৃথিবীর একটা সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। সেখানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তন হয়, সেখানে বিচার বিভাগ বা অন্যান্য ইনস্টিটিউটগুলো কাজ করতে পারে নিজেদের মতো করে। তাদের সেনাবাহিনী কখনো সামরিক শাসন জারি করেনি, সিভিলিয়ান যে রুল সেটাকে মেনে চলে, কমান্ড স্ট্রাকচার মেনে চলে তারা। এটা আমরা সবসময় দেখে এসেছি এবং তারা তাদের মধ্য থেকে পৃথিবী বিখ্যাত অনেক মানুষের মানে জন্ম হয়েছে। এগুলো সব কিছু কি ভারতের ইতিবাচক দিক। আর তারপরে তো আমাদের মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সহায়তা করেছে, পাশে দাঁড়িয়েছে, সেগুলোকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। কিন্তু এখন এই 55 বছর পরে, বাংলাদেশ হওয়ার 55 বছর পরে আমাদের মনে হয় যে ভারত কি বাংলাদেশের জনগণকে পাশে পেতে চায়, নাকি ভারত সেই গণহত্যাকারী, মানবতা বিরোধী এবং ফেরারি আসামিদেরকে নিয়ে থাকতে চায়? এখন এই দুটো অপশনের মধ্যে ভারতকে বেছে নিতে হবে। আমরা যেটা লক্ষ্য করে এসেছি যে ভারতীয় সেই মানে যারাই সরকারে থাকুক, সেটা কংগ্রেস বা আপনার বিজেপি, এরা সবসময় একটি নির্দিষ্ট দলকেই সবসময় প্রাধান্য দিয়ে থাকে, যেই দলটি হয়তো অনেক আগে মানে থেকে তাদের সাথে ভালো সম্পর্ক ছিল, মুক্তিযুদ্ধের সময় তাদের সাথে ভালো সম্পর্ক ছিল। কিন্তু তারপরে যে বাংলাদেশের মানে নদী দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে, আরও অনেক রাজনৈতিক দল তৈরি হয়েছে, অনেক মত পথের বিকাশ হয়েছে, সেটাকে ভারত কখনো মানতে চায় না। আমরা ছোট ক্ষুদ্র একটা দেশ, ভারতের অনেক ছোট, আমাদের ভারতের সাথে আমাদের সীমানা হচ্ছে 4069 কিলোমিটার। পাকিস্তানের সাথে তাদের সীমানা কাশ্মীর বাদ দিয়ে মাত্র 1700 কিলোমিটারের মতো। চীনের সাথে তাদের সীমানা 3000 কিলোমিটারের মতো। মানে সবচেয়ে বেশি সীমানা ভারতের হচ্ছে বাংলাদেশের সাথে। এখন প্রতিবেশী তো কখনো পরিবর্তন করা যায় না, এটা আল্লাহ তাআলা করেন, মানে এটা তৈরি করেন। কিন্তু ভারত কেন এই কাজটা করছে?
ভারত কেন এটা মেনে নিতে পারছে না যে শুধুমাত্র আওয়ামী লীগই তাদের বন্ধু এই দেশে, এবং আওয়ামী লীগ না থাকলে অন্য কোনো দলকে তারা পাত্তা দিতে চান না। তারা আপনার এই যে আপনার যদি খেয়াল থাকে যে 2013 সালে 14 সালে নির্বাচনের আগে তাদের পররাষ্ট্র সচিব চলে আসলেন বাংলাদেশে, পররাষ্ট্রমন্ত্রী চলে এসে তারা মানে যেভাবে হোক নির্বাচন হতে হবে একটা হুমকি দিলেন, নির্বাচনটা করে নিয়ে গেলেন। বাংলাদেশে বারবার নির্বাচনী ব্যবস্থাপনাগুলোকে তারা বাধাগ্রস্ত করলেন কি একমাত্র আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য। বাংলাদেশের মধ্য দিয়ে তারা ট্রান্সশিপমেন্ট বা ট্রানজিটের মাধ্যমে পণ্য পরিবহন করবেন, মংলা চট্টগ্রাম বন্দর তারা ব্যবহার করবেন, খুবই ভালো কথা। আমাদের মধ্য দিয়ে তাদের পণ্য যদি যায় মানে কম সময়ের মধ্যে, এটাকে আমরা বাধা দিয়ে আমাদের উচিত না, তার কারণ তাদেরও আপনার অনেক সুবিধা হয়, আমরাও যদি কিছু এর থেকে আয় করতে পারি যেভাবে সিঙ্গাপুর আয় করে। কিন্তু আমরা দেখতে পেলাম যে না, তারা আমাদেরকে ঠিকমতো পয়সা দিতে চায় না, তারা চায় না। এবং তারা যেটা করতে চায় যে ওই নতজানু একটা পররাষ্ট্রনীতি যেন বাংলাদেশের থাকে, বাংলাদেশ যেন তাদের বাইরে, বলয়ের বাইরে যেন কখনো না যায়। তাদের পররাষ্ট্রনীতি প্রতিরক্ষা নীতির পরিপূরক যেন সবসময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিরক্ষা নীতি থাকে। এখন এটা যদি ভারত করতে যায় তাহলে ভারত হয়তো তার নিরাপত্তা চিন্তা করে যে ওই পাশে পশ্চিম দিকে আরেকটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র আর বা এই পূর্ব পাশে আরেকটি মুসলিম রাষ্ট্র যদি শক্তিশালী থাকে তার অসুবিধা হতে পারে। এই চিন্তা করাটাই তো একটা, আমি মনে করবো যেটা বোকামি। তার কারণ কে যে কার মানে কখন কার শত্রুতে পরিণত হবে, কার বন্ধুতে পরিণত হবে, কে কিভাবে বন্ধুত্ব বজায় রাখবে, এগুলো আন্তর্জাতিক সম্পর্কের উপরে নির্ভর করে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকান, পৃথিবীর 1 নম্বর পরাশক্তি, তাকে কিন্তু মেক্সিকো ভয় পায় না, তাকে কিন্তু কানাডা ভয় পায় না। আপনার ইউরোপিয়ান ইউনিয়নের দিকে দেখেন, এক দেশ আরেক দেশের মধ্যে কিভাবে চলাচল করছে, সেখানে কেউ কাউকে ভয় পাচ্ছে না। আপনি চীনের দিকে তাকান, আপনি চীনের সীমান্তবর্তী যে দেশগুলো আছে, আমি সেই সীমান্তের দুটো দেশের সীমান্তে গিয়েছি নিজে, ভিয়েতনাম, মায়ানমার, এই 2 সীমান্তে দেখেন, সেই সীমান্তবর্তী দেশের মানুষ ওই নিকটবর্তী চীনা শহরে 7 দিনের জন্য যেতে পারে কোনো ভিসা ছাড়া। চীন সেই সুবিধাগুলো দিচ্ছে যে ঠিক আছে এখানে আসো, বাজার করো, এখান থেকে তোমরা ঘোরো, হ্যাঁ, এই জিনিসগুলো তারা দেয়। ভারত আপনি দেখবেন বাংলাদেশের ব্যাপারে সবসময় আপনার ধর্মীয় ভিত্তিতে একটা হুজুগ তৈরি করে যে আমাদের দেশে কোনো কিছু হলেই, যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এই বিষয়টাকে তারা সামনে নিয়ে আসে যে আমাদের এখানে জঙ্গিবাদ মানে মাথাচাড়া দিয়ে উঠছে। আমি ভারতীয়দেরকে প্রশ্ন করতে চাই, তারা তো পৃথিবীতে অনেক ক্ষেত্রে এগিয়ে আছেন, গুগল বলেন, ফেসবুক বলেন, বিভিন্ন জায়গায় তাদের ইঞ্জিনিয়াররা, তাদের সিইও আছে, মানে গুগলের সিইও আপনার একজন ভারতীয়। তো তারা কি মানে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কায়েম মানে এখন চালাচ্ছেন? এত বড় একটা দেশ, সেখানে একটি ধর্মীয় দল শুধু ধর্মের নামে দেশটা চালাচ্ছে। আমরা বাংলাদেশ কিন্তু কখনো ধর্মের নামে দেশ চালাইনি। আপনি এই যে বাংলাদেশে জামাতে ইসলামী আছে, জামাতে ইসলামী আমাদের এখানে আসন পেয়েছে, ভালো কথা। আমাদের এখানে বাংলাদেশের কি এখন কোনো কিছু পরিবর্তন হয়েছে যে আমরা এখানে উগ্রবাদকে সমর্থন করছি রাষ্ট্রীয়ভাবে? আমরা রাষ্ট্রীয়ভাবে করি না। কিন্তু এই যে দেখেন শেখ হাসিনা এবং অন্যান্য যে অপরাধীদেরকে তারা আশ্রয় দিচ্ছেন, এই আশ্রয় দিয়ে তাদের লাভটা কি হচ্ছে? বাংলাদেশের সাথে সম্পর্কের আপনার অবনতি হচ্ছে, ক্ষতি হচ্ছে। কালকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব কঠোর ভাষায় বিবৃতি দিয়েছে। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তো বলেছেন যে বাংলাদেশ কখনো করদ রাজ্য হবে না। আচ্ছা, এখানে এবং সেখানে একটা যুক্তি করছি, বিমস্টেকে আবার আমরা দেখছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো, মানে এই যে 2 ধরনের আচরণ, এটা আসলে আচ্ছা, বিমস্টেক ওটা আসছি। আমাদের প্রধানমন্ত্রীও দেখেন কি বলেছেন, উনি বলছেন এই বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাল্লাহ। আমরা কি 18-20 কোটি লোকের একটা দেশ না? ওদেরকে তো মনে রাখতে হবে ভারতকে যে এতগুলি লোক এই দেশে থাকে। আমরা বাংলাদেশের মানুষকে আমরা ভারতে খরচ করি, ভারতের মানুষ বাংলাদেশে খরচ করে না। ভারতের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি হচ্ছে $8 বিলিয়ন। এই যে কথায় কথায় আমাদের দেশেরও কেউ কেউ বলতে চেষ্টা করে, এবং তারা তো অহরহ বলে যে তারা নাকি চাল দিলে, ডাল না দিলে, পেঁয়াজ না দিলে আমরা নাকি না খেয়ে একদিনে মরে যাব। আচ্ছা, ওনাদের দেশ থেকে যে আমরা যেই খাদ্যপণ্যগুলো আনি, সেগুলো কি আমরা মাগনা আনি? আমরা কি ফ্রি আনি? আমরা আমাদের ফরেন কারেন্সি, আমাদের গরিব মানুষ, এমনও হয়েছে এই যে গেল 2 বছরের মধ্যে আমরা দেখেছি যে আমাদের যখন হচ্ছে ভিসা নিয়ে তারা এক ধরনের জটিলতা তৈরি করলো, যে বাংলাদেশ তারা ভিসায় কোনো ধরনের দিল না, এমনকি মেডিকেল ভিসাতেও এক ধরনের অনেক হ্যাসেল করেছে আমাদের যারা এখানে মেডিকেল ভিসাও যেতে চেয়েছেন, টুরিস্ট ভিসা তো বন্ধ হয়েছিল। সেখানকার ব্যবসায়ীরা পর্যন্ত রীতিমতো কিন্তু হা হুতাশ করেছে, কারণ তাদের থেকে এখান থেকে মানুষকে কিন্তু বাণিজ্য করে, কেনাকাটা করে অনেকটা। আমাদের এখানে প্রয়োজন না থাকলো আমি বলি যে আমাদের মানুষ তো এখন আমাদের, আপনি জানেন যে মাথাপিছু আয় আমাদের বাংলাদেশের বর্তমানে ভারতের চেয়ে বেশি।
এটা কিন্তু আমার কথা না, এটা আপনার এই IMF এর বা বিশ্বব্যাংকের এদের কথা। তা আমাদের মাথা পিছু হয় বেশি, আমরা ভারতে কি কারণে যাই? তার কারণ আমাদের সীমান্তবর্তী, এই পশ্চিমবঙ্গের লোকেরা বাংলা ভাষায় কথা বলে, কলকাতা একটা বড় শহর, আমাদের অনেকে আছে যাই একটু দেখে আসি, ভালো শাড়ি পাওয়া যায় একটু কিনে নিয়ে আসি, এর জন্যই তো যাই আমরা। তা আমাদের পকেটের পয়সা তো খরচ করি। ওরা যে এই কথাগুলো বলে, আপনি হ্যাঁ আমাদের দেশে খাদ্যদ্রব্য দরকার হবে, আমরা ভিয়েতনাম থেকে আনবো, আমরা থাইল্যান্ড থেকে আনতে পারি, আমরা পাকিস্তান থেকে আনতে পারি, চীন থেকে আনতে পারি, আমরা অনেক ক্ষেত্রে না এনেও ভারতের কাছ থেকে আনি। এটা ওদেরকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু আনি। এই যে যখন পেঁয়াজের সংকটটা তৈরি হয়েছিল গত ওই যে আপনার 5ই আগস্টের পর থেকে 2024 সালে, আমরা কি পাকিস্তান থেকে চীন থেকে পেঁয়াজ আনিনি? আমাদের দেশের লোক কি না খেয়ে মরে গেছে? আমরা ওখানে খরচ করি, ওদেরকে মনে রাখতে হবে। এবং আমাদের এখান থেকে প্রচুর ভারতীয় বাংলাদেশে কাজ করে, আমরা কিন্তু তাদের কাউকে কেউ কখনো গায়ে হাত দিয়েছে বলে কোনো প্রমাণ নেই। তারা এখান থেকে টাকা উপার্জন করে ওই দেশে নিয়ে যায়, মানে রেমিটেন্স নেয়। আমার যতটুকু এখন খেয়াল পড়ছে, বাংলাদেশ হচ্ছে ভারতের 5ম মানে বৃহত্তম রেমিটেন্স আধার, মানে রেমিটেন্স পায় বাংলাদেশের কাছ থেকে। তা আমাদের প্রতি তো ওদের কৃতজ্ঞতা থাকা দরকার, যেহেতু আমরা ক্রেতা, আমরা ওনাদেরকে পয়সা দিচ্ছি। সেখানে উল্টো কি হচ্ছে, আমাদের সাথে সম্পর্কটা নষ্ট করতে চাচ্ছে। এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার নানা ধরনের কর্মকাণ্ডকে তার এক ধরনের মুখে বলছে যে এখানে সরকারের কিছু করবার নেই, এটি বেসরকারি নানা আয়োজন। আমি একটু আতিক মুজাহিদের কাছে আসতে চাই, কি মনে হয় আপনার কাছে? আসলে আমরা অবশ্যই প্রতিবেশী সকল দেশের সাথেই আমরা সম্পর্ক ভালো করতে চাই, সেটি রাজনৈতিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, বাণিজ্যিকভাবে হোক, যেটাই হোক না কেন, কিন্তু অন্য দেশের এই ধরনের ভূমিকা, আমরা তো আমরা তো আসলে বলেছি যে আমরা তো কারোর সাথেই কোনো ধরনের দ্বন্দ্বে জড়াতে চাই না, কিন্তু আমরা আমাদের নিজেদের স্বার্থটা সবার আগে হচ্ছে আদায় করতে চাই। সেখানে ভারতের এই অবস্থানগুলো আসলে কিভাবে দেখছেন? আমি একটু কিছু বলি। ইন্টারন্যাশনাল রিলেশনসে একটা থিওরি আছে, রিয়েলিস্ট থিওরি বলে। রিয়েলিস্ট থিওরি মানে হচ্ছে পৃথিবীতে এরকম কোনো রুলস রেগুলেশন ফিক্স নাই যে আপনি তার মেনে চলতে হবে, যদি ইন্টারন্যাশনাল অর্ডার বিভিন্ন কিছু বলা হয়। বেসিক্যালি ন্যাশনাল ইন্টারেস্ট, ক্যাপাবিলিটি, আমি আমার ন্যাশনালকে সার্ভ ইন্টারেস্ট যেটা হবে তার সাথে আমি রিলেশনশিপ করবো রিয়ালিজমের বেসিসে। আচ্ছা, ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক হবে দুইটা ইস্যুতে, মিউচুয়ালি রেসপেক্ট থাকতে হবে এবং আমার ন্যাশনালে যে ইন্টারেস্ট সেটার সাথে আমরা উইন উইন সিচুয়েশন, তুমি তোমার ইন্টারেস্ট, আমি আমার ইন্টারেস্ট, তোমার মতো করে আমি চলবো না, যেটা আগে উট করে চাপাই দিয়েছেন সেই জিনিসটা। কি ঘটনা ঘটলো, আমাদের অ্যাডভাইজার উনি এবং পররাষ্ট্র উপদেষ্টা, যেটা আমাকে বলা হয় যে প্রাইম মিনিস্টার, 3 আগস্ট সম্ভবত রিকোয়েস্ট করেছে যে তাকে যেন অ্যাক্সেস করে দেওয়া না হয়। আপনি বলেন বাংলাদেশ সরকার যদি প্রেস ক্লাবে একটা বেসরকারি মানে আমাদের মানে যে কোনো ধরনের একটা প্রতিষ্ঠান বললো যে ইন্ডিয়ান, ওনাদের ভাষায় বিচ্ছিন্নতাবাদী একটা গ্রুপের নেতা, তাকে আমরা প্রেস ব্রিফিং ধরলাম, আমরা যারা নাগাল্যান্ডের স্বাধীনতা চাই, আমরা তাদেরকে নিয়ে এসে তারা বললো যে আমরা এখানে একটা কনফারেন্স করব। বাংলাদেশ সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া কি পসিবল? এখানকার বাংলাদেশ ইন্টেলিজেন্স ওকে ছাড়া, এখানকার প্রেস ক্লাবের সাথে কথা একটা কিছু হইলে তো সাথে সাথে ডিএমপি কমিশনার এসে বলবে কি ব্যাপার, তুমি এখানে করতেছো কিভাবে, কে অনুমতি দিছে তোমার? ইজ ইট পসিবল? ইট ইজ ইম্পসিবল। তার মানে আপনি কি বুঝাইলেন? ইন্ডিয়া বুঝাইলেন যে এখানে আমি করতে দিয়েছি, বলতেছি ডিপ্লোমেট না, আমরা তো একটু বলি না, এই কথা বলতে বলি না, পলিটিক্যাল অ্যাক্টিভিটি নিষিদ্ধ করা হোক, এখানে করার দরকার নাই। কি মনে হয় কেন আসলে তারা এই ধরনের আচরণ করছে? ইন্টারেস্টিং। আপনাকে আমি প্রেসার দেওয়ার কিছু বুদ্ধি কি, সাপোজ আপনাকে যদি এই এখান থেকে সরাইতে চাই, তাহলে আমি একটা আন্দোলন নামাই দিব, আপনার বিরুদ্ধে কিছু বলবো, এই প্রেসারে রাখবো আপনাকে। সো তারা শেখ হাসিনাকে দিয়ে বলায় প্রেসারে রাখার চেষ্টা করতেছে। ইন্ডিয়া কিছু একটা অর্জন করতে চায় বাংলাদেশে, এবং অনেকে বলে যে প্রাইম মিনিস্টার কেন ইন্ডিয়াতে সফর করলো না, কেন চীন ছিল, কেন চীনে গেল, বা কেন অন্য দেশে তার কি ফরেন মিনিস্টার আসলো। ভেরি ইন্টারেস্টিং। তার কি ফরেন মিনিস্টার আজকে একটা মেড এন ভেরি ইন্টারেস্টিং স্টেটমেন্ট, এবং উনি বলেছেন যে আমরা তো বাংলাদেশ তো হারিয়ে যাচ্ছিল, হি রিটার্ন রিক্লেম হিজ ওন সভরেনিটি। তাহলে আমরা রাষ্ট্র হিসেবে আমরা হারিয়ে যাচ্ছিলাম, আমাদের নিজস্ব কোনো পলিসি ছিল না, আমরা বহির্বিশ্বে কোথাও গেলে আমাদের সাবেক তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী বলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, আমি ভারতবর্ষকে বলে এসেছি ওনারা যেন এটা দেয়। এবং ইন্টারেস্টিংলি আমি একটা ক্রিটিক করি, আমাদের রিসেন্টলি আমি আজকে দেখলাম আমাদের জ্বালানি মন্ত্রী বলল যে ইন্ডিয়াকে বলেছি পাইপ দিয়ে বেশি তেল দেওয়ার জন্য। এরা সুরটা কিন্তু আমার পছন্দ হইতেছে না। এটাকে কোনোভাবে উনি কি ইন্ডিয়ান এখানে মন্ত্রী নাকি ইন্ডিয়ার কাছে, মানে উনি এই ইন্ডিয়ান পারপাস সার্ভ করে? এটাকে সতর্ক, আমার কথা হচ্ছে কোনোভাবে এই জিনিস করা যাবে না। ইন্ডিয়ান আমরা বায়ার, আমরা যার সাথে রেসপেক্টফুলি আমরা বেশি দামে কিনতে, আমাদের ভিজিবল কিনতে পারবো তার কাছ থেকে কিনবো। ইন্ডিয়া গত 2.5 বছর আমাদেরকে পিএসটিএস কিছু দেয়নি, চলছে না বাংলাদেশ? কোন সংকট হয়েছে?
কিছু তো সংকট হয়নি আমাদের। তারপর আমাদেরকে আর্টিফিশিয়ালি কে বুঝাইলো যে তোমাদের সংকট হবে? সামওয়ান ইজ পুশিং আস, তার মানে তাদের ইন্টারেস্ট সার্ভ করে তারা এখানে আছে। তো আমাদেরকে প্রেশার দেওয়া দরকার। আমি বলতেছি সরকারি দল, বিরোধী দল, সাধারণ মানুষ কিছু বুঝি না। আমাদের আমার রাষ্ট্রকে আত্মমর্যাদাশীল দেখতে হবে। আপনার সাথে আমার সম্মানের সূচক সম্পর্ক হবে। আমি ছোট হতে পারি। আপনি খেয়াল করেন, ইন্ডিয়া শুধুমাত্র এই যে সার্কের একটা ন্যাশনের সাথে তাদের সম্পর্ক ভালো নাই, ছোট ছোট রাষ্ট্রগুলোর সাথে তাদের সম্পর্ক ভালো নেই, কারণ দাদাগিরি করলে মানুষ তো পছন্দ করে না। রেসপেক্টফুলি আসেন, আপনার ইন্টারেস্ট আপনি না, আমার ইন্টারেস্ট আমি নেই, তাহলে আপনি বিজনেস করতে পারেন, আমি আমার কম দামে নিতে পারবো, আপনি বর্ডার কিলিং করবেন। আরেকটা ইনফরমেশন দিয়ে আজকে দেখবেন, ইন্ডিয়ান একটা নিউজ পোর্টালে দেখলাম, তারা প্রায় 40টা নতুন বলে সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স তারা ব্যুরো করেছে, SIB ইউনিট করেছে বাংলাদেশের বর্ডার কি তারা নতুন করে ইন্টেলিজেন্স 40টা আলাদা করে ব্রাঞ্চেস বানাচ্ছে। কেন? আমাদের সাথে আপনি ভালো সম্পর্ক করতেছেন, আপনি ইন্টেলিজেন্স আমাদেরকে অস্থির বানিয়ে দিতে চান, তাহলে বাংলাদেশকে অস্থির করে কি লাভ আপনার? তাহলে আমাকে স্টেবল চাচ্ছেন না। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের অবস্থানটা সেখানে শক্ত দেখেন কিনা, নাকি আমরা শুধুই বক্তব্য দিব, আমরা শুধু নিন্দা জানাবো, এ পর্যায়ে আসলে আমাদের প্রথমত হচ্ছে অ্যাপ্রিশিয়েট পাওয়ার যোগ্য, যেটা আমাদের প্রাইম মিনিস্টার করেছে, ভেরি ফ্যাসিনেটিং, উই শুড সাপোর্ট ইট। এবং আমি বলছি ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে উই শুড বি টুগেদার, আমাদের রাষ্ট্রের স্বার্থের ক্ষেত্রে। যদি রাষ্ট্রের স্বার্থে সরকার বিরোধী বিপরীত যায়, আমি অবশ্যই দাঁড়িয়ে যাব। এই দেশের মানুষের সম্মানবোধ, রাষ্ট্রের যে একটা ইন্টারেস্ট, কারণ উনি একটা, সবাই জানে একটা দণ্ডিত ব্যক্তি, ওখান থেকে উস্কানিমূলক কথা বলা দরকারটা ছিল না। তো ওনারা অ্যালাউ না করতে পারতো। উনি কি পাসপোর্ট নিয়ে গেছেন বাংলাদেশের? উনি কোন পাসপোর্ট হোল্ড করে ওখানে কি হিসেবে আছেন উনি বলেন আমাকে? মানে ইন্ডিয়াতে যে আছেন ওনারা প্রায় 50,000-এর মতো আওয়ামী লীগের লোকজন, কি ভিসায় আছেন ওনারা? কিসে আছেন? উনি কি বাংলাদেশের নাগরিক পরিচয় আছেন? কি পরিচয় আছে? এটাকে ইনশিওর করা উচিত যে একটা মানুষ আসলে আপনার কাছে কোনো ছাড়াই, নর্মাল ফর্মাল সিস্টেম ছাড়াই আপনি তাকে রাইখে দিয়ে আবার আমাদের উস্কানি দিচ্ছেন। ইট ইজ নট গুড। অনেকে বলছেন যে এই যে নানা সময় শেখ হাসিনা কথা বলছেন, ইন্টারভিউ দিচ্ছেন, এগুলো এক ধরনের, আপনিও বলছিলেন যে এক ধরনের প্রেশার তৈরি করা এবং এক ধরনের অস্থিরতা তৈরি করা। অ্যাডভোকেট পাপিয়া, আপনার কাছে কি মনে হয় সরকারকে এই চাপটা কি আসলে অনুভব করে কিনা, নাকি এটাকে খুব একটা পাত্তা না দিলেও চলবে? এটাকে সরকার তো দূরের কথা, আমি বাংলাদেশের নাগরিক হিসেবেই কোনো চাপ অনুভব করি না। কারণ আমার জন্ম যেদিন থেকে হয়েছে, আমার দেশের জন্ম যেদিন থেকে হয়েছে, আমি সেদিন থেকেই তো ভারতকে চিনতে শিখেছি। ভারত আমার সুপ্রতিবেশী সুলভ আচরণ করেছে, দাদাগিরি আচরণ করেছে, 1971 থেকে শুরু করে এই 26 সাল পর্যন্ত। এখানে ভারতের শুধরানোর কোনো প্রকার ইন্টারেস্ট নাই। আর ভারতকে আমাদের শুধরানো ছাড়া নতুন করে নতুন আঙ্গিকে ওই দাদাগিরি আচরণ করতে আসলে গ্রহণ করারও কোনো সুযোগ নাই। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে 5ই আগস্ট, যেখানে স্বৈরাচারের পতন দিবস হিসেবে গোটা বাংলাদেশের মানুষ উদযাপন করছে রাষ্ট্রীয়ভাবে, এবং রাষ্ট্রীয়ভাবে সেই দিনটিকে ছুটি হিসেবে দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। সেদিন তাদেরকে বক্তৃতা ওখান থেকে, ভারত থেকে প্রচার করতে হবে। তাহলে এটা ভারত রাষ্ট্র সরকার স্বাধীনতার চরম ধৃষ্টতা এবং চরম নোংরামির একটা বহিঃপ্রকাশ এবং দৃষ্টান্ত বর্তমানে আবার নতুন করে স্থাপন করলো। এবং সেখানে তারা শেখ হাসিনার বক্তব্যটাতে কি আসলো? অধিকাংশ বক্তব্যে সেই নির্যাতিত হয়েছে, তাকে নির্যাতন করে তাড়িয়ে দেওয়া হয়েছে তার হাতের ক্ষমতা নিয়ে। তাদের লোকজন যেখানে সেখানে মারটার খেয়ে লাশ হয়ে যেখানে সেখানে পড়ে থাকছে, উল্টে আরো নালিশ সালিশ বিচার যেগুলা দেওয়ার সে দিল। আর তার যেটা স্বভাবসুলভ আচরণ, 71-এর স্বজনহারা পরিবার হারিয়েছি, 75-এর 15ই আগস্ট সেই হিসেবে কান্নাকাটি যেটা করার সেটা করলো। একই নাটক, একই জিনিস। আর এগুলা শুনতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। আর ভারতের আচরণের কোনো প্রকার পরিবর্তন হবে না। আর ভারতকে প্রতিবেশী হিসেবে যতটুকু সম্মান, মর্যাদা, অধিকার জিও রাজনীতি পাবলিক, সেটা বাংলাদেশ সবসময় দিয়ে আসছে, দিয়ে আসবে। কিন্তু ভারত সেই সম্মানটা ধরে রাখতে পারবে কি পারবে না, সেটা তার আচার আচরণের উপর অদূর ভবিষ্যতে ডিপেন্ড করবে। তবে বর্তমান যে আচরণটা ভারত করলো, এটা মোটে গেল ভালো কাজ করেনি। একেবারে আওয়ামী লীগের 14 গোষ্ঠী মিলে ওই ভারতে আশ্রয়, ভারতের বক্তব্য বিবৃতি, রাজকীয় জীবনযাপন এবং ওইখান থেকে সলা পরামর্শ, ডিপি স্টেটের সব বিভিন্ন কনস্পিরেসি ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করা, এবং আপনার এই 5ই আগস্টকে কেন্দ্র করে যে জোট, এর ভিতরে ভাঙনের জন্য নতুন করে প্রচেষ্টা চালানো, এই যে সমস্ত কারবার গুলো করতেছে, এগুলো সাধারণ মানুষকে ভালোভাবে নিচ্ছে না। হাসিনা তার দলপার্টিকে একটু উজ্জীবিত করার জন্য চেষ্টা করলো, কিন্তু ধরাটাও খেলো।
কারণ সে আসবে, তার দিন তারিখ ক্ষণ বলে কিছু নাই। আর তাকে আসলে বাংলাদেশের আসামি হিসেবে আসতে হবে এবং তাকে কাস্টডিতে যেতে হবে। কাস্টডির যে নিয়ম কানুন সেটা তাকে মানতে হবে। তো তাকে কেউ নিষেধ করছে নাকি যে আসামি হিসেবে বাংলাদেশে আসতে? কেউ না তো করেনি। তবে এটা বাংলাদেশের, আপনি যে প্রশ্নটা করলেন যে বাংলাদেশের সরকার এতে বিচলিত কিনা, মোটেও বিচলিত না। বিএনপি সরকার সবসময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, যে কোনো রাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে সুসম্পর্ক রাখতে চায়, বন্ধুত্ব সুলভ। এটা আমাদের এখন আমরা জানি যে আবার একই সাথে ভারত সরকার বিমস্টেকে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণও জানিয়েছেন। সেখানে আসলে আমাদের অবস্থানটা কি হবে? সেখানে দেখা যাবে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, প্রপার সম্মান মর্যাদা একটা স্বাধীন রাষ্ট্রের, গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচিত প্রতিনিধিকে সব ফর্মালিটিস মেনটেন করে কিভাবে কি করে তারা দাওয়াত দেয় না, কি উল্লেখ করে না, তাদের অনেক বাইর প্যাচ আছে এগুলোর ভিতরে। এগুলো সরকার বিচার বিশ্লেষণ করে নিখুঁতভাবে দেখে যেটা উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার সেটাই নেবে। এবং বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক সারা পৃথিবীর সব রাষ্ট্রের হোক, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারও চায় এবং আমরা একটা দলের কর্মী হিসেবে আমরা এটাই চাই। আমরা দলের সাথে সম্পর্ক করতে চাই না, ব্যক্তির সাথে সম্পর্ক করতে চাই না। এটা সাফ কথা এবং সর্বশেষ কথা। জি, মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনি বোধহয় এই বিষয়ে কিছু যুক্ত করতে চেয়েছিলেন। এখানে আপনি দেখেন যে এনারা তো শুধু মানে শেখ হাসিনা বা তার এই যে মানে চোর, দুর্নীতিবাজ, মানবতা বিরোধী মানে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদেরকেই তারা আশ্রয় দেয়নি। আপনি জেনারেল জিয়াউর রহমান যে হত্যাকারী, মেজর মোজাফফর কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছেন, তাকেও আশ্রয় দিয়েছে। আরেকজন মেজর মঈন, উনিও জেনারেল জিয়াউর রহমানের হত্যাকারী ছিলেন, তাকেও তখন সেখানে আশ্রয় দিয়েছেন। তো এখন এইগুলা কি মনে হয় বাংলাদেশের প্রেসিডেন্টকে যে হত্যা করবে তাকে ওরা আশ্রয় দিবে? এবং তাদের পাসপোর্ট দিয়েছে, তাদের মানে কাগজপত্র দিয়েছে, সেই পাসপোর্ট নিয়ে মেজর মোজাফফর বিভিন্ন দেশে ঘুরেও বেরিয়েছেন। তো এগুলো ভারত কেন করবে? তারা কি চায়? তারা কি তাহলে প্রকাশ্যে বলে দিক যে বাংলাদেশে এই রাজনৈতিক দল এরা না থাকলে, এই মানবতা বিরোধী, এই দুর্নীতিবাজ, এই খুনি এরা না থাকলে আমরা কাউকে থাকতে দিব না। সোজা কথা বলে দেখ। ভারতের আচরণ তো সেই কথাটা বলতেছে। তবে ভারত একটা বাস্তবতা মানতে চায় না। সে বাস্তবতাটা হচ্ছে যে শেখ হাসিনা বা এই আওয়ামী লীগকে নিয়ে যতই খেলুক, এরা জাতিসংঘ কর্তৃক মানে স্বীকৃত যে এরা মানবতা বিরোধী অপরাধে জড়িত। এরা ওই হাজার পৃথিবীতে আগের মতো গিয়ে ওই একই গান গাক, ভাঙা রেকর্ড বাজাক যে বাংলাদেশে এখানে জঙ্গিবাদের উত্থান হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, আমাদের প্রগতিশীল রাজনৈতিক দল দরকার। পৃথিবীর কেউ এগুলি আর মানতে রাজি না। এইগুলো অনেক চেষ্টা তারা এর মধ্যেও মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের লবি দিয়ে করেছে, আপনার ইউরোপিয়ান ইউনিয়নে করেছে, কোনো জায়গায় তারা এগুলো নিয়ে পাত্তা পায়নি। কেন? পৃথিবীর কেউ ওই যে নাৎসিদেরকে যেমন যার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কেউ নাৎসিদেরকে কেউ পুনর্বাসন করার জন্য, তাদেরকে সহানুভূতি দেখানোর জন্য পাত্তা দেয়নি, এরকম এদেরকেও পাত্তা দিবে না। শুধু ভারত এগুলো কেন করবে? আমার এখন এখানে একটা প্রশ্ন জাগে যে বাংলাদেশ বারবার বলছে, এই যে আপা যেটা বলছিলেন, দেখেন কি উনি বলছিলেন যে কেবলমাত্র মানে কয়েকদিন আগে ভারতের পার্লামেন্টের শশী থারুর উনি এইটা বললেন যে ভারত মানে রাজনৈতিকভাবে কোনো তৎপরতা শেখ হাসিনা চালাতে দিবে না। বাংলাদেশে একটা নির্বাচিত সরকার দীর্ঘদিন পর এসছে। ভারত যদি বলে 18 সালের নির্বাচন সহি ছিল, 24 সালের নির্বাচন সহি ছিল, হেল উইথ ইট, তাহলে ভারতের কোনো নির্বাচনও সহি না। এবারের ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে 91 লাখ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। তারপরে আমি বলছি ভারত পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, ওইটুকু শ্রদ্ধাবোধ আমার আছে। কিন্তু তারা নিজেদের শ্রদ্ধাবোধ নিজেরা নষ্ট করছে। আপনি আমাদের দেশে জোর করে আপনি একটা জিনিসকে চাপিয়ে দিয়ে বাংলাদেশের সামাজিক জুটবদ্ধতা নষ্ট করেছেন। এই পরিবারের সাথে সেই পরিবারের গন্ডগোল সৃষ্টি করেছেন। আপনি আমাদের গ্রামে ধরেন পাশাপাশি সবাই থাকে, সেইগুলোতে আপনার রাজনৈতিক কারণে এই যে মানে এমন একটা পরিবেশ আপনি এই ভারতের জন্য তৈরি হয়েছে যে এখন মানুষ একজন আরেকজনকে ধরেন আওয়ামী লীগ বা অন্য পরিবার, একই পরিবারের ধরেন আওয়ামী লীগ আছে, অন্য দলের আছে, একজন আরেকজনকে সহ্য করতে পারছে না। তার এই জিনিসগুলো কে তৈরি করেছে? তাদের কেন বাংলাদেশের জিনিসটা মানে আপনার তৈরি করা দরকার? বাংলাদেশে যে ভারত বিরোধিতা বাড়ছে, আমি এটাকে খুব অ্যালার্মিং মনে করি। কিন্তু তারা সেটাকে বলে যে এগুলো উগ্রবাদীরা বাড়ছে। আপনার যদি খেয়াল থাকে, সেদিনও আপনার এই অনুষ্ঠানে একজন ওদের সাংবাদিক বলছিলেন বাংলাদেশের নাকি উগ্রবাদীরা গিয়ে, জঙ্গিরা গিয়ে আন্দোলন করেছে, 5 জুলাই আন্দোলন করেছে, একজন সাংবাদিক। তো এখন বাংলাদেশের ভারত বিরোধিতা বাড়ছে ভারতীয়দের অবমিশ্রকারী এক একটা কার্যকলাপের জন্য। বাংলাদেশের মানুষ ধরেন উগ্রবাদী গোষ্ঠী সীমিত পরিসরে আছে, এটা সব দেশেই আছে, তারা তাদের জন্য পারছে না। তারা এরকম করবে তখন তো অন্য মানুষরা খেপে যাবে। আপনি কি মনে করেন যে উনি একজন বিএনপি নেত্রী, উনি একজন জঙ্গি?
উনি একজন এমপি, উনি একজন জঙ্গি, আমি একজন জঙ্গি, উগ্র মনোভাবের মনোভাবাপন্ন একজন ব্যক্তি। আপনি আমাদেরকে মানে বাংলাদেশকে এই যে এইভাবে ব্র্যাকেটেড, আজকেও দিলীপ ঘোষ মনে হয় একটা কথা বলেছেন, বাংলাদেশে অনেক কিছু ঘটছে, মানে যে সহ্য করতে পারছেন না। কি ঘটছে আমাদের দেশে? ওখানে আমাদের দেশে কি মসজিদের থেকে, ওদের দেশের মতো মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হচ্ছে, নাকি গরু খাওয়ার জন্য কাউকে পিটিয়ে মারা হচ্ছে, নাকি আমাদের কোনো মন্দির বন্ধ করে দেওয়া হচ্ছে? আমাকে দেখাক, ওরা দেখাক। আমাদের সরকার, আমাদের বিরোধী দল, হ্যাঁ নিজেরা এই যে ওনারা বিএনপির সাথে মারামারি করবে না, এটা করবে, এটা চলবে, এটা রাজনীতিতে চলে। তারপরে আবার দুজন কথা বলবে, কিন্তু ওনারা এগুলো আমাদের দেশে কেন অশান্তির সৃষ্টি করতে চায়? আমাদের যদি নির্বাচনী ব্যবস্থাটা যদি ধরেন ঠিক থাকতো, এই যে আপনার 2009 সালের পর থেকে, তাহলে কি এই জুলাই আন্দোলনের মতো একটা আন্দোলনের দরকার হতো? আপনি আমাকে বলেন। যদি নির্বাচন ঠিক হতো, এক সময় হয়তো বিএনপি আসতো, যদি বিএনপি নাও আসতো, আওয়ামী লীগও যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসতো, বিএনপি কি বা জামাত ইসলামী কি বলতো যে না আওয়ামী লীগ অবৈধভাবে আসছে? তা তো বলতো না। তো ওরা এটা নষ্ট করলো কেন? এটা নষ্ট করেছে ভারত, আর কেউ নষ্ট করেনি। আপনার এরকম ওরা এক এক সময় ওরা চাণক্যের নীতির একটা মালার কথা বলে, আমি অর্থশাস্ত্র চাণক্যের পুরোটা পড়েছি। এই সমস্ত বস্তা পচা কয়েক হাজার বছরের, খ্রিস্টপূর্ব কত বছরের এরকম একটা বইয়ের থিওরি দিয়ে আধুনিক বিশ্ব চলে না। এগুলো আমরা বহু দেখেছি। এমনকি শেখ মুজিবুর রহমান বাংলাদেশ হওয়ার পরে উনি যখন ওআইসি সম্মেলনে যেতে চাইলেন, যে বাংলাদেশ তখন আপনার পৃথিবীর আপনার দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র ছিল, পাকিস্তান তখন তৃতীয় ছিল। উনি যখন যেতে চাইলেন তখন ভারত হেন কোনো পথ নেই যে বাধা দেয়নি। কেন উনি যাবেন ওখানে? মানে আমাদেরকে ওআইসি সম্মেলনও মানে শেখ মুজিবুর রহমান যাবেন, তাকে যেতে দিবে না। এটা নিয়ে আপনি দেখেন যথেষ্ট রেফারেন্স আপনি পাবেন ভারতীয়দের, তারা যেতে দিবেন না। তখন শেখ মুজিবুর রহমান সাহেব এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বলেছিলেন, আমাকে দক্ষিণ এশিয়ার রাজনীতি শিখাতে আসবেন না, ভারতীয় একজনকে বলেছিলেন। হ্যাঁ, দেখেন ওনারা তো তার মানে তাদের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন, ওনাকে পর্যন্ত এই বিষয়ে তারা নড়াচড়া করতে দেয়নি। তারপরে তো জিয়া রহমান সাহেব আসলেন, উনি এসেই যখন একটুখানি স্বতন্ত্র নীতিমালা মানে অনুসরণ করা শুরু করলেন, আমাদের প্রতিরক্ষা নীতিটা, পররাষ্ট্র নীতিটাকে একটু ঠিক করা শুরু করলেন, বাস ওদের মাথা খারাপ হয়ে গেল। তাহলে ওনারা কি বলতে চায় যে ওনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যা বলবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিস্টার খলিলুর রহমান আর শ্যামা অবৈধ আপা ওনারা একই কথা বলবেন, জিহুজুর করবেন? তা তো করবেন না। তো ওনারা কি, নেপাল তো একটা হিন্দু রাষ্ট্র, পৃথিবীর একমাত্র স্বীকৃত হিন্দু রাষ্ট্র হচ্ছে নেপাল। আমাদের সাথে তো ভাই নেপালের কোনো সম্পর্ক খারাপ না, যথেষ্ট ভালো। নেপালিদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, নেপালিদের সাথে চীনাদের কোনো বিরোধ নেই, নেপালিদের সাথে পাকিস্তানিদের কোনো বিরোধ নাই। আপনার শ্রীলঙ্কা একটা বৌদ্ধ অধ্যুষিত রাষ্ট্র, তাদের সাথেও তো কারো কোনো বিরোধ নাই। আমাদের সাথে তো মার্কিন যুক্তরাষ্ট্রেরও বিরোধ নাই। তো এদের সাথে কেন বারবার এরকম অবস্থা দাঁড়ায়? এটার জন্য বাংলাদেশ দায়ী না। আপনি আমার মানে আমি যখন একটা উদাহরণ দিই ব্যক্তিগত, এটা সম্ভবত 2004 সালের কথা, আমি তখন দৈনিক পত্রিকার আপনার ভারতের পিটিএর সাবেক একজন মানে ডিজি, উনি ছিলেন, ওনার নাম হচ্ছেন ভিপি বাইদিক, উনি সম্ভবত ইন্তেকাল করেছেন। উনি বাংলাদেশে এসেছিলেন কয়েকদিনের সফরে। উনি একজন নামজাদা সাংবাদিক ছিলেন, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সবার উনি বন্ধু পর্যায়ে ছিলেন। তো উনি যখন এসে একটা সেমিনারে বলছিলেন, আমি এটা কভার করছিলাম, ওনার মত ছিল যে আমি গত কয়েকদিন বাংলাদেশ ঘুরে বাংলাদেশের মানুষের সাথে কথা বলে যেটা বুঝেছি, যে বাংলাদেশের মানুষ একটি স্নেহশীল বড় ভাই চায়, যারা মাথায় হাত দিয়ে তাকে স্নেহ করবে, একটি বড় দাদা চায় না। আমি পরের দিনে ওনার এই কথাটাকে লিড রিপোর্ট করেছিলাম, আমি নিজে লিখেছিলাম রিপোর্টটা, লিড রিপোর্ট করেছিলাম। তা আমার এরকম বহু আপনার সজ্জন ব্যক্তি ভারতে আছেন। ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই, ভিপি সিং, আপনার তারপরে যে অটল বিহারী বাজপেয়ী, এনারা সবাই যে এখনকার বিজেপির আগের যেটা ছিল জনতা দল, সেখান থেকে এসছেন। তাদের সময় বাংলাদেশের সাথে সম্পর্ক চমৎকার ছিল। মোরারজি দেশাই আমাদেরকে গঙ্গার পানি সুষ্ঠুভাবে দিয়েছিলেন জেনারেল জিয়ার সময়। আমরা তো বাহবা দেই তাকে, আমরা তো শ্রদ্ধার সাথে স্মরণ করি। কিন্তু এগুলো কি? এগুলো আপনি কংগ্রেস বলেন, এই যে প্রণব মুখার্জির যে অফশুট, এরা বাংলাদেশে আপনি ওনার বই পড়েন, কিভাবে হাসিনাকে আনার জন্য ওনারা কাজ করেছেন, ওনারা তাছাড়া বোঝেন না। কেন ভাই? খালেদা জিয়াকে ওনারা অপমান অপদস্থ করেছেন কেন? ওনার ওই যে কি মানে যা তা কথাবার্তা যখন তখন বলবেন। আপনি এই জিনিসগুলো যদি ভারতীয় পক্ষ থেকে বন্ধ না হয়, তাহলে আমার আশঙ্কা যে বাংলাদেশ হয়তো এক সময় বাধ্য হয়ে নিজের নিরাপত্তা, নিজের স্থিতিশীলতা, নিজের অর্থনীতি রক্ষার জন্য চরম ভারত বিরোধী শক্তির সাথেও আপনার বন্ধুত্ব করতে আরো কয়েক ধাপ এগিয়ে যেতে পারে। তখন কি সেটা ভারতের জন্য ভালো হবে? নিশ্চয়ই আপনি যে বিষয়টি সামনে নিয়ে আসছেন, এই বিষয়টি হয়তো ভূ রাজনীতিতে বিশাল একটি প্রভাব পড়বে যদি এই ধরনের
অবস্থানে আসলে চলে যায় আমাদের প্রতিবেশী দেশগুলো। আমরা আজকে দেখেছি যে 11 দলীয় ঐক্যের একটি কর্মসূচিতে সেখানে এনসিপির প্রধান তিনি বলেছেন যে সরকার নির্বাচনের শুরু থেকে বিশ্বাসঘাতকতা করছে। একটু বলবেন ডক্টর আতিক মুজাহিদ, বিশ্বাসঘাতকতার জায়গাগুলো কোন কি? বিশ্বাসঘাতকতা হলো যে সরকার ইলেকশনের আগে যা বলছে তার বিপরীত করতেছে। ধরেন একটাই ধরি, বড় মেজর এজেন্ডা ছিল 1 কোটি জব তৈরি করবে 18 মাসে। আমরা দেখলাম গত 5 মাসে প্রায় 25,000-এর মতো জব লেস হয়ে গেছে আর কি। গত 2 দিন আগে বিসিএস এর একজন আমাদের প্রেজেন্টেশন করলো, প্রায় 50% ফ্যাক্টরি গ্যাসের অভাবে ফাংশন করতেছে না, অনেক জায়গায় সমস্যা হচ্ছে, বিদ্যুতের সমস্যা হচ্ছে। তাহলে এটাও একটা বড় জিনিস, আমরা বিদ্যুৎ নাই, গ্যাস নাই। আপনারা যদি সংস্কারের কথাও বলেন, যেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আমরা ভোটের স্বার্থে সাইন করেছি বা জুলাই সনদ মেনে নিয়েছি, জুলাই গণভোট মেনে নিয়েছি, এখন আমরা এটা আসলে ইস্যুই না। তো এরকম অনেক বিষয় যেগুলো কমিটমেন্ট করেছে, সেই কমিটমেন্টগুলোকে ওনারা আসলে ব্রেক করেছে। ফ্রম দ্যাট পার্সপেক্টিভ হয়তো নাহিদ এটা বলেছে যে সরকার যা বলতেছে তার বিপরীত কাজ করতেছে, কাইন্ড অফ প্রতারণা করতেছে অনেক বিষয় আর কি জনগণের সাথে। এই তো এরকম হতে পারে, এরকম হতে পারে। তার জন্য কি সামনের দিনগুলোতে আপনারা এক ধরনের, আমরা দেখেছি যে কর্মসূচির ঘোষণা দিয়েছেন, সেটি লং মার্চের একটি কর্মসূচি দিয়েছেন, বিষয়গুলো নিয়ে তো সামনে আমরা অধিবেশনে আশা করতেই পারি যে আপনারা আলোচনা করবেন। সেখানে আবার রাজপথেও আন্দোলন, একটু কি 2 রকম আচরণ হয়ে যাচ্ছে কিনা? আপনি দেখেন যে গত কয়েকদিন ধরে আপনি তখন বিদ্যুৎ নাই, আপনি কি ওয়েট করবেন যে আনটিল আনলেস পার্লামেন্ট ওপেন হয় 2 মাস পর পর, যেহেতু পার্লামেন্টের একটা সেশন থাকে টোটাল সারা দেশে সারা বছর পরে 75 দিন প্লাস হয়, তো 90 দিন ধরেন যে এরকম হয়। তো সেখানে আপনি ওয়েট করতে হবে যে 2 মাস পরে 61 দিন ইন্টারভ্যালটা হয়, তারপরে আসবে, তারপরে কথা বলবেন না জনগণের ভাষায় কথা বলবেন। আপনার খাদ্যদ্রব্য পণ্য বেড়ে যাচ্ছে, এটা একটা মিসম্যানেজমেন্ট। মিনিস্টার যে সংশ্লিষ্ট মন্ত্রী তো আসলে আপনার ফেইলর। কারণটা কি, আজকে আমরা দেখলাম যে আপনি 4 জন সচিবকে রদবদল করলেন, তার মধ্যে জ্বালানি একজন। তারপরে কেন করলেন? অবশ্যই জ্বালানি মন্ত্রী আপনার ফেইলর, অথবা সচিবকে আপনি দোষ দিলেন, রাইট? কোনো ধরনের স্টেটমেন্ট পাচ্ছি না। বিদ্যুৎ নাই এবং বিদ্যুৎ নাই নিয়ে থ্রেট করতেছেন, আপনার যে আচ্ছা তাদের ব্যাপারে অ্যাকশন নেওয়া হবে। মানে একটা কাইন্ড অফ, আপনি রাষ্ট্রীয় একটা সার্ভিস দিতেছেন, টাকা দিতেছেন, ভুতুরে বিল আসতেছে, এটাও বলা যাবে না, মানে উল্টা আপনাকে থ্রেট করতেছে, বিদ্যুৎ দিতে পারতেছেন না। তো এই বিষয়গুলো তো খুবই ভালো জিনিস না কমপ্লিটলি। এখন আসেন যে রাজপথে থাকবেন কিনা। রাজনীতিবিদদের তো কাজ কয়টা, যারা এমপি হবে তারা পার্লামেন্টে কথা বলে, পার্লামেন্টের সেশনে আর্গুমেন্টালি, আর রাজপথে জনগণের দাবি নিয়ে সবসময় আপনি মুভ করবেন। তো জনগণের দাবি নিয়ে আপনি কথা বলবেন, সরকার যখন শুনবে তখন তার স্টপ হয়ে যাবে। এখন যে দাবিগুলো নিচ্ছে সেগুলো যৌক্তিক কিনা সেটা বলেন। না অযৌক্তিক দাবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা যদি হয় তাহলেও একটা ভিন্ন বিষয়। যে না ভাঙচুর করতেছে, রাস্তাঘাটে করতেছে প্রচুর পরিমাণ, যেটা এরকম তো কিছু ডিস্ট্রাকশন হইতেছে না, এটা পিসফুল ডেমনস্ট্রেশন, কনস্টিটিউশনাল অ্যাপ্রোচ, সেই কাজটা করবেই, জনগণের দাবি নিয়ে নামবে। না 5 মাস সময় হয়েছে, সরকার কি এখনই কি বলার সময় হয়েছে, এটা কোনো আর্গুমেন্ট না, 5 মাস নয়। হ্যাঁ অবশ্যই বলবেন। সেটা হচ্ছে যে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু হওয়া উচিত ছিল যে ভারতের এই মুভটা, যে 5ই আগস্টে তারা সেখানে হাসিনাকে অনুমোদন দিয়েছে। তা আপনাদের তো উচিত ছিল প্রায়োরিটি বেসিসে আগে এটা নিয়ে রাস্তায় নামা, সেটা নিয়ে না নেমে আপনারা সচিবালয়ে গেলেন কেন? আচ্ছা শুনেন, আমরা কিন্তু দেখেন আমাদের আজকে আমাদের কিন্তু একটা স্টেটমেন্ট গেছে এবং সংবাদ সম্মেলন গেছে এটার ইস্যু নিয়ে, আবার এনসিপি থেকে আমরা এনসিপি স্ট্রংলি বলেছি, আমরা কিন্তু আমরা নিজেরা শেয়ার করে গভর্নমেন্টের এই প্রেস রিলিজকে অ্যাপ্রিশিয়েট করেছি যে গভর্নমেন্ট ইজ ইয়াস। সেটা ঠিক আছে, আপনি আমাকে বলেন যে জিনিস গভর্নমেন্টের বিরুদ্ধে না, যেটা হচ্ছে রাষ্ট্রের বিপরীত, এবং সেটার ক্ষেত্রে আমরা বলেছি যে উই আর বিসাইড গভর্নমেন্ট, তাহলে আপনি তো গভর্নমেন্ট ক্রিটিক করলাম না। খেয়াল করেন 2 ধরনের, একটা হচ্ছে এক্সটার্নাল, এটার প্রতিবাদে একটা মিছিল করতে পারেন, মানে আপনি মিছিল করবেন ইন্ডিয়ার বিরুদ্ধে। না এই ইন্ডিয়ার যে এই অবিমৃষ্যকারী একটা ভূমিকা, এটার বিরুদ্ধে, এটা নিয়ে তো আপনারা একটা মিছিল করতে পারতেন। না করতে পারতাম একদিন, এটা আপনার সাজেশন, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা প্রেস রিলিজ করে এটার ব্যাপারে মন্তব্য দিছি, এটা হচ্ছে আমাদের সিকিউরিটির জন্য থ্রেট। আমরা স্ট্রেট বলেছি, আসিফ মাহমুদ সজিব ভাই আমাদের মুখপাত্র হিসেবে বলেছে, প্রেস রিলিজ করে বলেছে যে এটা হচ্ছে বাংলাদেশের সিকিউরিটির জন্য থ্রেট, এই মহিলা থ্রেট, এবং এটার ব্যাপারে গভর্নমেন্ট আরও বেশি স্টেপ শক্তিশালী নেওয়া দরকার। ডিপ্লোম্যাটিক তো কোনোভাবে কোনো পলিটিক্যাল পার্টি হয়তো মেনটেন করতে পারে, কিন্তু অন্যভাবে পাঠাইতে পারে না। সরকার বার্তা পাঠায়, তার পররাষ্ট্রমন্ত্রী আছে, ওনারা এখন চাইলে কিন্তু আরও বেশি শক্তিশালী হতে পারে। কি আপনার সামন জারি করে আপনি কিন্তু এই অ্যাম্বাসাডারকে ডাকতে পারেন,
আপনি কিন্তু সরকার কিন্তু ওই হার্ডলাইনে এখনো যায়নি যে আপনি ইমিডিয়েটলি ডাক দেন কেন তোমরা এটা করলো, জবাব দিতে চাও, এটা কি চাইছে কি না, শুধু স্ট্রিটমেন্টটা সেটাই দিয়েছে আপনারা বলতেন। না। সেটা আপনি যদি সাজেশন দিলেন, যদি দল মনে করে কনসিডার করে, কিন্তু ইস্যুটা হচ্ছে প্রেসিং। আপনি এখানে আছেন, এর বাইরে কিন্তু বিদ্যুৎ যাচ্ছে। আমরা 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 থাকি সংসদ সদস্য কোয়ার্টার, সেখানে বিদ্যুৎ যাইতেছে। আপনি বলেন কোথায় বাংলাদেশে বাকি আছে? মধ্যপ্রাচ্য ইস্যুতে জ্বালানি সংকটের এটা তাহলে আপনারা সেই সমাধানের ব্যাপারটা এক্স্যাক্টলি বলেন। আমি আমরা বলি জ্বালানি সংকট যখন হয়েছে তখন আমরা দাঁড়িয়ে কথা বলেছি। আপনি সরকারি দল বিরোধী দল কমিটি করলেন, স্টপ হইল, আপনি তখন দাঁড়িয়ে পার্লামেন্টে কি বলেছেন? আগস্ট পর্যন্ত আপনাদের আপনার ফুল আছে, আপনি যদি আপনি ভেরিফাই করেন, রিচেক করেন, আমাদের জ্বালানি মন্ত্রী দাঁড়িয়ে বলছে আমাদের আগস্ট পর্যন্ত আমাদের সব কেনা আছে, কিছু আসতেছে, কিছু 2 লাখ টন অমুক জায়গা থেকে আসতেছে, বিশাল ফিরিস্তি দিলেন। তাহলে এখন আগস্ট মাস শুরুই হয়নি, আপনার কেন এলএনজি শেষ হয়ে গেল? এটা তো একটা ওই যে দুর্ঘটনা ঘটেছে। এখন আপনি বলবেন যে এফএসআরইউ নাই আমাদের, এটা আসলে না, এফএসআরইউ একটা আছে, ওটা দুর্ঘটনা ঘটেছে। এখন আমি বলি এই এফএসআরইউর ঘটনা যদি বলি যে ফ্লোটিং গ্যাস রিগ্যাসিফিকেশন বা আপনি এলএনজি টার্মিনাল 2 যেটাই বলেন, এটা কার নিয়ন্ত্রণে ছিল গত 12 বছরে, বা এখন কার আন্ডারে আছে বা কে করতেছে? এটা সামিট গ্রুপ এখন আবার নতুন করে পাচ্ছে। আমি ওই লাইনে গেলাম না যে আসলে বাংলাদেশ সরকার কে চালায় এখন, সামিট গ্রুপ আপনি কিভাবে থাকে এখনো, যে এই কথাটা বলেন। আমি বলি সে সামিট গ্রুপ আমাদের বিপিসি ইন্টারিমের সময় সামিট গ্রুপের একটা মামলা দিয়েছে যাতে করে যেন এই টার্মিনালটা সে করতে না পারে। সেই মামলাটা বিপিসি রিসেন্টলি উইথড্র করেছে। ওখানকার এক সচিব কি, জয়েন্ট সেক্রেটারির নাম কি, তার সাথে সামিটের কি আন্ডারস্ট্যান্ডিং আলো, দীর্ঘদিন সে ছিল এখানে 7-8 বছর ধরে, 7-8 বছর একটা জায়গায় এক হাউজে ছিল। এবং সেই সামিট গ্রুপ আবার এখানে তার মামলাটা উইথড্র হলো গভর্নমেন্ট আসার পরে, এবং বলা হচ্ছে তাকে আবার করে নতুন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইন্টারেস্টিং। হয়তো সামনে আরেকটা কোম্পানি রাখছে, হোক চাইনিজ হয়তো আমেরিকান, বিভিন্ন কোম্পানি, বেসিক্যালি এটা চাইনিজ। এটা কারণ 12 বছর ধরে সামিটের সাথে যারা কাজ করে, যে কোম্পানিগুলো বাইরের দেশে, তাদেরকে আবার সামনে রেখে সামিট সেই কাজটা করতেছে। তো এটা আমি অবশ্যই বলবো, কিন্তু আপনার তো গভর্নমেন্টকে স্বীকার করতে হবে যে আমরা এই জায়গাটাতে আমাদের ফুল হচ্ছে। কিন্তু সমস্যাটা কি, বাংলাদেশের মানুষ কোনো মন্ত্রী কোনোদিন ফেইলিওর বলে না। সফল অমুক পরের মন্ত্রী, 3বারের সফল মন্ত্রী, মানে অ্যাকনলেজ করতে ভয় পাই আমরা যে আমার এটা ফেল হইতেছে। ইয়েস, আপনারা ওয়েট করেন, আমরা আমাদের জায়গায় অনেস্টিটা দেখান যে আমি রেসপন্সিবল পারসন, আমাদের এই সমস্যা হয়েছে, মানুষকে অন্ধকারে রাখা হয়। বিদ্যুৎ না, আপনি বলেন ক্লিয়ারলি এই সমস্যা বিদ্যুৎ। আপনি কি এটা স্বীকার করেন যে এই যে আমাদের দেশে বলা হতো যে বিদ্যুৎ কত 33 না কত 34,000 মেগাওয়াট মনে হয় আমরা ক্যাপাসিটি তৈরি করেছি, তা এখন তৈরি করেছি, আওয়ামী লীগ এটা বলে গেছে, তারপরে এগুলো তো লুটপাট করেছে এই সমস্ত বিভিন্ন আপনার বিদ্যুৎ কেন্দ্র, তারপরে ক্যাপাসিটি চার্জ ছিল, এটা ছিল সেটা ছিল আপনার, তা সেই জিনিসগুলোকে আপনার এই পর্যায়ে আইনে ঠিক করা, এটা তো আপনার সময় দিতে হবে এবং ওই জিনিসগুলোকে আপনাকে ধরিয়ে দিতে হবে। সেই সময়টা বা সেই ধরিয়ে দেওয়ার জিনিসগুলো আপনারা করেন, কিন্তু এই মুহূর্তে ধরেন ওটার যে ব্যাকলগ, ওইটার জন্য যে এই সমস্যাটা বাংলাদেশে হবে, ফেস করবে, সেটাকে তো আপনার সময় দিতে হবে এবং আপনাদেরকেও সাথে থাকতে হবে। আমি আপনার সাথে এটার সাথে আমি দ্বিমত। আপনি যদি বলেন যে রাষ্ট্রের কোনো কজ, আমি বারবার বলছি দিস ইজ দ্য ফার্স্ট টাইম, মানে আমি বলি যে অপোজিশন যারা রাষ্ট্রীয় কজের ক্ষেত্রে একমত হবে, রাষ্ট্রীয়, আমি বলছি ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা মারামারি করবো, কিন্তু আমার রাষ্ট্রের শাসন আমরা করব। আমাদের ভিতরে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টে আমরা সবাই একসাথে থাকবো। জ্বালানি যে ন্যাশনাল ইন্টারেস্ট, ইটস নট পার্টি ইন্টারেস্ট, রাইট? আমাদের ভাত খাইতে গেলে যেমন হয়, আমাদের প্রতিদিন জ্বালানি ছাড়া আমরা চলতে পারি না। বিদ্যুৎ বলেন, গ্যাস বলেন, এই বলেন, এলজি বলেন, তেল বলেন, এটা লাগে আমাদের। এখন ইস্যুটা আসেন, বাংলাদেশকে কি বোঝানো হয় জানেন? ইউ ডোন্ট ইউজ টু কয়েল। আমাদের কিন্তু নিজস্ব কয়লা আছে না? না, ব্যবহার করা যাবে না কয়লা। আপনি ইন্ডিয়া, আমাদের চেয়ে ইন্ডিয়া হচ্ছে প্রায় 15,000 কত কেজি প্রতি ইউজ করে তারা, আমরা মাত্র 97। মানে আমরা দেখলাম যে লোয়েস্ট ওয়ান, কিন্তু আমাদেরকে কয়লা ইউজ করতে দিচ্ছে না, বরং আমাদেরকে কিনে নিয়ে এসে আমাদেরকে চালাইতে হয়। মানে আমাদের ফুল 95% কনজিউমিং বা রাষ্ট্র বানায় রাখছে আমাদেরকে। গ্যাস আমাদের অনুসন্ধান করতে দেওয়া হয় না। আমরা এমন একটা রাষ্ট্র, তাহলে আমাদের বড় প্রক্রিয়ার যে কয়লা আছে সেটা দিয়ে আমরা উৎপাদন করি না। এই তো ওইখানে তুলতে গেলে তো গত বিএনপি সরকারের সময় তুলতে গেলে তো তুলকালাম আমি কাণ্ড বলি করে তুলকালাম একটা গোষ্ঠী করবে যারা ইন্ডিয়ান পারপাস সার্ভ করে। আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটা দেখতে হবে। তো আপনি যদি আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের যে সামনে কর্মসূচি সেটি এক্স্যাক্টলি ধরেন আপনারা যে কন্ট্রাক্ট হয়েছে, যে আমরা আসবো আপনার কাছে, যে কন্ট্রাক্টগুলো হয়েছে, মানে সভরেন কন্ট্রাক্ট বলে, এটা রাষ্ট্রকে বন্ধক রেখে কিন্তু কন্ট্রাক্ট আদানি চুক্তি করা হয়েছে। এটা পার্লামেন্টে তুলে এটা জাস্টিফাই করে আমাদের রিচেক করে এটাকে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ বডি থেকে আউট করতে হবে। আমরা পেমেন্ট করতে পারবো না যে রাষ্ট্রকে আমাদের আজকে 16 টাকা ইউনিট কিনে আমাকে 8 টাকা দিতে গেলে তো রাষ্ট্র ফকির হয়ে যাবে। এইভাবে ভর্তুকি এবং রাষ্ট্রের কোনো বিদ্যুৎ নাই। সুতরাং এটার ব্যাপারে পিওর একটা ন্যাশনাল গাইডলাইন থাকতে হবে।
কিন্তু সেই জায়গায় হচ্ছে আপনারা যে মাঠ পর্যায়ে কর্মসূচি দিয়েছেন সেটির যৌক্তিকতা নিয়ে অ্যাডভোকেট পাপি, আপনার কাছে কি মনে হয় যে এখনই কি রাজপথে এই বিষয়গুলো নিয়ে আন্দোলন করার মতো কোনো অবস্থা কি তৈরি হয়েছে, নাকি এটা তো সংসদে আলোচনা করবার জায়গা আছে, নানা ধরনের বিবৃতি দেবার জায়গা আছে? এনাদের তো অবস্থা তৈরি করার দরকার নাই, কারণ অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতাতেই বসেনি, 3 দিন বাকি ছিল, ওই 3 দিন বাকি থাকার পরে উনি এসে তো অন্তর্বর্তীকালীন সরকার হলেন ডক্টর ইউনূস সাহেব। তখন থেকে তো আমাদের ব্যাক বান্ডেল ওরা গুছাই রেখে দিছে, এনসিপি আর জামাত ইসলাম, যে কোনো মুহূর্তে আমাদের লন্ডন থেকে বিদায় করে দিবে। একদল খেয়ে গেছে আর একদল খেতে আসছে। এবং এই আওয়ামী ট্যাগ লাগানোর জন্য ওরা তো ট্যাগ নিয়ে বসে থেকে কত রকম চেষ্টা করতেছে গায়ের ভিতর লাগাই দেওয়ার জন্য, এবং তারা গায়ে গা লাগায়, পায়ে পা লাগায়, উচ্ছৃঙ্খল উদ্ধত আচরণ করছে, যারা আমরা একটু সেন্টিমেন্টাল হলে যেটা আওয়ামী লীগ ট্যাগ লাগাতে তাদের জন্য সুবিধা হয়। এবং মনে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার মসনদ একবারে গদি ধুয়ে মুছে রেডি করে বাংলাদেশের জনগণ বসায় রাখছে এনসিপি আর আওয়ামী লীগকে, জামাত ইসলামকে ক্ষমতায় বসায় দেওয়ার জন্য 5 বছরের আগেই। এরকম ভাবসাব তো এটা তো নির্বাচনের 13 বছর আগে থেকে আমি লক্ষ্য করছি, এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়েই তো ওনারা এখনো চলছেন। এই দৃষ্টিভঙ্গি থেকে জামাত এনসিপি দুজনে কেউ তো সরে নাই। আজকে বিএনপির বিরুদ্ধে তেলের প্রতিবাদের মিছিল করতে যে সচিবালয়ে গেছে, কিন্তু ভারতীয় এম্বাসিতে একটা স্মারকলিপি দেওয়া যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ এবং বাংলাদেশের প্রচলিত আইনে অপরাধ প্রমাণিত হয় শেখ হাসিনাকে ফাঁসির দেওয়া হয়েছে, দণ্ড দেওয়া হয়েছে। তো দণ্ডপ্রাপ্ত আসামিকে নিয়ে এরকম উল্লাস ভারতীয় মিডিয়ার কিংবা কোনো প্রেস ক্লাবের কোনো একটা স্ট্যান্ড এরকম পারে কিনা, এটা করাটা দুই পক্ষের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, জনগণের সাথে জনগণের সম্পর্ক ক্ষেত্রে অন্তরায় কিনা, একটা স্মারকলিপি দেওয়া বাদ দিয়ে গেছে সচিবালয়ে। তাহলে আপনার ডিপ স্টেটের যে কনস্পিরেসিটা এবং লাইনচ্যুত হওয়ার যে ব্যাপারটা, মুখের কথার সাথে কাজের তো কোনো মিল নাই। আর আওয়ামী লীগ আর বিএনপি কে তো অনেক আগে এক পাল্লায় তুলে দিছে, তুলে দেওয়ার কারণে এখন সেই স্টাইল এবং সেই মানসিকতা নিয়েই ওনারা এগোচ্ছেন। বাংলাদেশের বিদ্যুৎ, রেন্টাল বিদ্যুৎ যে আবিষ্কার এবং যেগুলো টেন্ডার দিয়ে গেছিল আওয়ামী লীগ, কোথাও বিদ্যুৎ কতটুকু হয়েছে, উৎপাদন হয়েছে কতটুকু, দরকার কতটুকু, এটা তো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত গ্যাস, পানি, বিদ্যুৎ, জ্বালানি সংকট, অর্থনৈতিক পর্যুদস্ত যে অবস্থা, এই যে আর্থিক মূল্য কর্মক্ষেত্র তৈরি করার জন্য সরকার বলছে যে এতগুলা সৃষ্টি করব, এতটুকু বেশি সৃষ্টি করতে পারে নাই। আরে যেগুলো আছে করবে সেগুলোর বেতন দেওয়া নিয়েই তো আমি হচ্ছে টেনশনে থাকি। নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করে কর্মের পরিধি 5 মাসে 8 মাসে একটা উচ্চ শিক্ষিত ছেলে আর্থিক আশা করে কিভাবে? প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা তো করতে হবে। এখানে প্র্যাকটিক্যাল বাস্তবমুখী চিন্তা না করে অবাস্তবমুখী চিন্তা ভাবনা করতে লাভ নাই। বাংলাদেশে এখনো দেখেন বাইং হাউসের প্রধান সিইও এর পোস্টটা ভারতীয়রা দখল করে বসে আছে। গুলশান বনানীতে যে দেখেন রেস্টুরেন্ট ব্যবসা জমজমাট সব ভারতীয়রা করছে, এবং অনেক বড় বড় গার্মেন্টস কোম্পানির প্রধান হচ্ছে ভারতীয়রা, এবং তারা বাংলাদেশের রেমিটেন্স নিয়ে তাদের দেশ উন্নয়ন করছে। সেগুলো নিয়ে আপনারা কিভাবে পারদর্শী হবেন, কিভাবে অভিজ্ঞ হবেন, সেগুলো বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ গেছে যেই পথে বিএনপি যাবে সেই পথে, আর আওয়ামী লীগ যে যা করছে বিএনপিও তাই করছে, অর্থাৎ একই রকম দোষারোপের রাজনীতি। নিশ্চয়ই এই উত্তরটি আমরা নেব। জি, মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনার কাছে কি মনে হয় যে পরিবর্তনের রাজনীতি নিয়ে আমরা আসলে বারবারই স্বপ্ন দেখি, এখনো কি সেই পরিবর্তন রাজনীতির ভিতরে কি এসছে, নাকি সেই দোষারোপ কে কি করলো না করলো আগের ধারায় চলছে, এই জায়গাতেই আমরা আটকে আছি? কিছু না কিছু পরিবর্তন এসছে। সেই পরিবর্তনটা কেমনে আমি বোঝা যায়, যে এই যে আমরা 3 জন এখানে কথা বলছি, উনি তো বিএনপির একজন নেত্রী, আমিও তো ধরতে গেলে মানে বার্ধক্যের কাছাকাছি চলে গেছি। এই যে একজন তরুণ একজন এমপি বসে আছেন পাশে, কথা বলছেন, তো এবং কথা বলছেন বিভিন্ন টেলিভিশনে আপনি দেখবেন যে হ্যাঁ কথাবার্তা চিল্লাচিল্লি হচ্ছে, তর্কাতর্কি হচ্ছে, তারপরে আবার তাদের মধ্যে কথা মানে আপনার চা খাওয়া হচ্ছে, এগুলো ভালো দিক। কিন্তু যেই জিনিসগুলো আমরা মানে আরো বেশি আশা করতে পারতাম, আপনি ইদানিং লক্ষ্য করেছেন এই যে সিলেটে বিভিন্ন জায়গায় যে বিষয়গুলো হয়েছে, অশ্লীল কথাবার্তা, অযাচিত কথাবার্তা, নারী বিদ্বেষ, এই ধরনের জিনিসগুলো আসলে অনেক ক্ষেত্রে সীমা ছাড়িয়ে গেছে। আপনার আরেকটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগে, যেটা আপা বলেই ফেলছেন আর কি, আমি এটা বলতে চেয়েছিলাম, যে আওয়ামী লীগ আর বিএনপিকে এক কাতারে কেন মাপা হচ্ছে? লীগ যাবে যে পথে, বিএনপি যাবে সে পথে।
বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি তৈরি করেছে, স্বকীয় রাজনীতি তৈরি করেছে, বাংলাদেশের স্বতন্ত্র পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি বিএনপি তৈরি করেছে। আমাকে দেখাক ইতিহাসে কে তৈরি করেছে? আর আজকে এনসিপি যে রাজনীতি করছে, অন্যরা যে রাজনীতি করছে, বিএনপির তৈরি করে দেখানো সেই পথটা খুলে দিয়েছিল বলেই এই রাজনীতি করতে পারছে। বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, সেখান থেকে আবার একটি বহুদলীয় গণতন্ত্রে ফেরত আনা, বেগম খালেদা জিয়ার সংগ্রাম, এই যে সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম, হ্যাঁ এখন সেই সংগ্রামে অন্যরাও ছিল। তবে আমি এটাও ভুলে যাই না যে এরশাদের আমলে কিন্তু জামাত ইসলামও নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আবার এটাও আমি মনে করি, স্মরণে আছে যে 1994-96 সালে আওয়ামী লীগের সাথে, জাতীয় পার্টির সাথে জামাত ইসলামও জোট বেঁধে বিএনপির বিরুদ্ধে রাজনীতি করেছে। সেগুলো আমি সাংবাদিকতা করতে গিয়ে আমাকে দেখতে হয়েছে। সুতরাং বিএনপিকে লীগের সাথে তুলনা করাটা, এই ধরনের হাস্যকর কথা বলাটা ঠিক না। আবার একই সাথে এনসিপির যারা নতুন আসছে, তারা যে জোটেই থাকুক না কেন, আমি অনেককেই লক্ষ্য করি, আমাদের বিএনপিরও অনেককে আমি লক্ষ্য করি, তাদের প্রতি অত্যন্ত ক্রূর মন্তব্য ছুড়ে দেয়। তাদের ব্যাপারে অনেক বিষয় আছে, এদের হয়তো বয়স অনেক কম, অভিজ্ঞতা অনেক কম, এই সমস্ত বিষয়ে তাদের ভুল হতেই পারে। কিন্তু ধরেন তাদের ব্যাপারে অনেক আজে বাজে কথাবার্তা, হাস্যকর কথাবার্তা বা একটা তুচ্ছ তাচ্ছিল্যের যে একটা প্রবণতা, এটা আমি বিএনপির অনেকের মধ্যে আমি নিজেই লক্ষ্য করি, আমাদের সাংবাদিকদের মধ্যে লক্ষ্য করি, মিডিয়ার মধ্যে লক্ষ্য করি। এই জিনিসগুলো দূর করা দরকার। তবে আপনাকে একটা একটা জিনিস কি, যে সরকার চালায়, দায়িত্বটা থাকে হলো তার সবচেয়ে বেশি। সরকার চালাতে গেলে গন্ডারের চামড়া পরে সরকার চালাতে হয়। তার কারণ যে কোনো কিছুতে আপনাকে সবাই সরকারকে গুঁতো দিবে। এখানে ওই পানি পড়লো কেন, ওই রাস্তার মধ্যে শব্দ হলো কেন, সবাই দায়িত্ব দিবে সরকারকে। তো সরকারকে সব সহ্য করতে হয়। আর যারা বিরোধী দলে থাকে তারা চিৎকার চেঁচামেচি করবে, এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে সরকার কখনো এই চিৎকার চেঁচামেচি বা যত কিছুই হোক, কারো গায়ে হাত তোলার এই সংস্কৃতি থেকে সরকারের বেরিয়ে আসা দরকার। নিশ্চয়ই। আতিক মুজাহিদ, আপনারা বিএনপির সাথে লীগের একসাথে মিলায় ফেলছেন, এ ধরনের যে বক্তব্যগুলো বারবার আসছে, সেটি কেন করছেন? দেখেন, বাংলাদেশের পলিটিক্যাল কিছু ক্যারেক্টার আছে। সাপোজ ডিনায়াল, স্ট্রেট, শেখ হাসিনা খুব চমৎকার মিথ্যা কথা বলতে পারতো, মানে এমন সুন্দর করে গড়গড় গড়গড় করে মিথ্যা কথা বলে, খুবই সুন্দর বয়ান দিয়ে দিছে। তো এই ক্যারেক্টারগুলো কিন্তু চেঞ্জ হয় না। কিছু বিষয় হচ্ছে পলিটিক্যাল ক্যারেক্টার। বাংলাদেশের নতুন রাজনীতি, ভাই যেটা নতুন রাজনীতি করতে গেলে যেমন মানুষ গালিগালা পছন্দ করে না, মাইরও পছন্দ করতেছে না আগের মতো। আপনার যদি কোনো মন্ত্রী যদি অ্যাকাউন্টেবল না হয়, আবার হুমকি থামকি দেয়, সেটা মানুষ পছন্দ করে। মানুষ আর আগের মতো ভয় পায় না। মানে পলিটিশিয়ানদের যে ভয় আতঙ্কে ছিল, সেটা তো কেটে গেছে পুরো জেনারেশনের। এবং যে আন্দোলন করছে সবাই কিন্তু সব দলে আছে, মানে এরকম না যে এক দলের ভিতরে আছে। সুতরাং উইথিন দ্য পার্টি আপনাকে কিন্তু চ্যালেঞ্জ ফেস করতে হয়, কারণ আপনার অ্যাকাউন্টেবল করতে হবে গভর্নমেন্ট। আমরা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট চাই। অ্যাকাউন্টেবল কীভাবে করবেন? আপনি যদি বিরোধী দলে যদি একটা কাজের কথা বলেন, সেটা হচ্ছে সরকারকে অ্যাকাউন্টেবল করা, যে আপনি কেন এই টাকাটা ব্যয় করলেন, কেন আপনি এটা করতেছেন, কেন আপনার মন্ত্রী ফাংশন করতেছে না, আপনি দায়িত্ব নিচ্ছেন কেন আপনি গ্যাস দিতে পারতেছেন, আপনি কি জানেন না যে গ্যাস সংকট হবে, কেন আপনি অগ্রিম নিলেন না, কেন মানুষকে তো কষ্ট দিচ্ছেন, দেশের উৎপাদন ক্ষতিগ্রস্ত হইতেছে। এখন ইস্যুটা হলো যে আপাপুরা এনসিপি, জামাত সব একসাথে মিলাই দিল আর কি। পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজের টোনিংটা ডিফারেন্ট কিন্তু আছে। আপনি বলছেন না আমাকে কোনো সমালোচনা করতে পারবেন না, কেন আপনি সমালোচনা করবেন কেন? সমালোচনা তো হবেই, সমালোচনা মানে সমানভাবে আলোচনা। আপনারা সবসময় একটা টোনিং করেন, আরেকটা টোনিং ধরেন না। তাহলে আমরা একটা পজিটিভ কথা বললাম, সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন না। মানে আপনার সবসময় যদি আপনার ত্রুস্তুতি গায়, তাহলে আমাদের একটা দল করার দরকার নেই। তাহলে আমরা গালাগালি শব্দটা কোথায় গালাগালি? একজন আমি নাম পড়ছি না, উনি যে ভাষায় একটা ইয়াং ছেলে, ভাই আপনি আপনার ওকে এনকাউন্টার আমি বলতেছি না, ডিফেন্সও বলতেছি না। আপনার সালাউদ্দিন সাহেব কি কথা বলতেন বলেন তো? লেজে কুকুর না, কুকুর লেজে না। আমি বলি সালাউদ্দিন কাদের সাহেব, আমি সম্মানের সাথে বলতেছি, বাংলাদেশের পলিটিক্যাল সেটার, আমি ওনাকে খুব ভালো করেই চিনি, পলিটিক্যাল সেটার ছিল না। আমি বলি আপনি বলেন, কিন্তু সেই জায়গায় এবারের ভাষাগুলো নিশ্চয়ই রাশেদের আমি আপনার কথা শুনবো। আমি বলি রাশেদের কথা বলেন। রাশেদ সাহেব উনি তো মানে সকাল বিকাল আমাদেরকে উড়াই ফেলাই দেয়, এমন সব যা শুনে তাই বলে, মিনিমাম কোনো নেই। এই নাহিদ, এই হাসনাত, এই সার্জিস, মনে হচ্ছে সবই তার কর্মী বাহিনী, এবং এমন আচরণ করে। হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজ? আমি কি বন্ধু, আমি বলি, আপনি যদি বলেন, আমি তো জুনিয়র না, আমি তো সিনিয়র অ্যাটলিস্ট, আমি 35 অ্যাটলিস্ট, তার মতো জুনিয়র। আমি আপা শোনেন, এমপিদের কথা বলতে গেলে অ্যাটলিস্ট তাদেরকে, এখন যদি সে সচিব মজা দেয়, তাহলে আমি এমপি, তার উপরে আমাকে স্যার বলতে হবে, তাহলে এর কি হবে? আমি এরকম বলতেছি না। আবার শোনেন, পলিটিক্যালি তাকে অ্যাপয়েন্ট করছেন আপনি গালিগালাজ করার জন্য সারাদিন।
হ্যাঁ ভণ্ডবস্তু আহ, ভণ্ডবস্তু অমুক তমুক অ্যাডভোকেট ব্যক্তিদের পাপিয়া, attack করে। বিএনপি আপনারা কিন্তু কেউ তারা ঠেকাচ্ছেন না। কি এবং আমি আসলে বলি- রাশেদ খানকে শেষ করি। নিয়োগ করেছে গালিগালা এমন করার একটা জন্য কাজ বিরোধী দলকে? এমন এক জায়গা থেকে আমাদের আসলে প্রাইম সময় মিনিস্টার শেষ, উপদেষ্টা। আমাদের আসলে সময় শেষ। আমরা অ্যাডভোকেট পাপিয়ার কাছ থেকে শুনি, বিএনপি কি আসলে রাশেদ খানকে নিয়োগ দিয়েছে বিরোধী দলকে গালিগালাজ করার জন্য? তার আগে আপা বলেন যে এই যে বিদ্যুৎ এখানে বিল হচ্ছে নিয়ে কি? মানুষকে এরকম ভাবে দেওয়ার ভুতুরে দরকার কি, ভুতুরে খোঁচা বিল দেওয়ার দিচ্ছেন দরকার কেন? কি, উদ্ধত্তপূর্ণ ভাবে খোঁচা এখানে দেওয়ার দরকার এখানে কি? ব্যাপার হচ্ছে কি যে ট্রলগুলো প্রথম দিকে করছে এনসিপি বিএনপি কে নিয়ে, মনে করছে যে এটা খুব ভালো করছে। আসলে এনসিপি যে তলাতে তলাতে কোথায় তলায় যাচ্ছে এটা বুঝে উঠতে পারছে না। কারণ তারা তো সব বন্ধু বান্ধব, এই নূর রাশেদ এরা। তো এখন এসে বয়সে 15 বছর হলেও কি 10 বছরের বড় হলেও 5 বছরের বড় হলেও সে যেহেতু এখন এমপি হয়েছে, রাশেদ এমপি না, স্বাভাবিক তাদের ভিতরে একটা পক্ষ বিপক্ষ জেলাসি থাকতেই পারে, পছন্দ অপছন্দ থাকতেই পারে, সেটা ভিন্ন কথা। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, মানুষ যখন কথা বলে একটা অধিকার নিয়ে বলে। এই যে ভাই যেটা বললেন যে চায়ের সংস্কৃতি, একজন আর একজনের সাথে ভালো কথা বলার সংস্কৃতি, এইটা তো আমি 80-র দশকে দেখে আসছি। একজন আর একজনের বিরুদ্ধে বলছি, আবার ওই আমতলাতে যে 1 কাপে 2 কাপ দুজন নিয়ে চুমুক দিয়ে চা খেয়ে চলে আসছি। তো সেইটা আবার 90-র দশকে আমরা পাইনি, আর এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। আবার আওয়ামী লীগ যে 15 বছর ছিল, তাদের অপকর্মের কারণে টক শোয়ে যে যুদ্ধাযুদ্ধি হাতাহাতির মতো পরিবেশ উদ্ভব হয়েছে, করতে বাধ্য হয়েছি আমরা। কারণ এত অসহনীয় তাদের কর্মকাণ্ড, তারপর বক্তব্য। তো সেখানে তো 15 বছর যুদ্ধ করতে হয়েছে, টকশো স্বস্তি ভাবে টকশো করতে পারি নাই। তবে এখন ব্যাপার হচ্ছে কি, দায়িত্বশীলতার পরিচয় সবাইকে দিতে হবে। আর স্বৈরাচার শুধু বিরোধী সরকারি দল হয় তা না, বাংলাদেশের বর্তমানে বিরোধী দল যা আচরণ করছে, দুদিন পর স্বৈরাচার খেতাবটা তাদের নামের পাশে